হেই, কি খবর সবার? আমি দীপ দুর্লভ। আজকে মেইনলি আমরা ঢাবির 21-22 সেশনের প্রশ্নগুলো সলভ করব। আমরা ম্যাথ আর কেমিস্ট্রি গতকালকে সলভ করে ফেলছি। আজকে হচ্ছে মেইনলি আমরা ফিজিক্স আর বায়োলজি সলভ করব। তো বায়োলজি সলভ করতে বেশি টাইম লাগে না, তোমরা জানো, খুবই শর্ট হয়, কারণ খুব বেশি এক্সপ্লেন করার জিনিস নাই। তবে ফিজিক্স টা একটু বেশি লেন্দি হয়, যে কারণে মেইনলি আমরা চাচ্ছি যে ফিজিক্স আর ম্যাথ দুইটা যেন একসাথে না দিই, ঠিক আছে? কারণ একসাথে দিলে তোমার দেখা যায় যে তুমি বেশ বড় একটা ভিডিও হয়ে যায়, দেন তোমরা আসলে খুব একটা ইন্টারেস্ট ফিল করো না, তাই না? তোমরা আমার মতোই অলস, আমি জানি। তো এর জন্য আমরা যেটা করতে পারি যে আসলে ম্যাথ আর ফিজিক্স এর দুইটাকে আলাদা করে দেন ম্যাথের সাথে সাপোজ কেমিস্ট্রি, দেন ফিজিক্সের সাথে হয়তো বায়োলজি, এরকম কিছু একটা আমরা করবো। আর আরো একটা বিষয় বলে রাখি যে আমাদের নেক্সট এর যে ভিডিওগুলো আসবে, সাপোজ 20 সাল কিংবা তার আগের, সেগুলো কিন্তু ফুল সিলেবাসের। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে যাচ্ছি যে প্রথমে হচ্ছে মেইনলি আমরা শর্ট সিলেবাসের গুলো সলভ করবো, এবং লাস্টের দিকে আমরা হচ্ছে ফুল সিলেবাস থেকে যে কোশ্চেন গুলো আসছে সেগুলো সলভ করবো। কারণ আপাতত তোমাদের জন্য ফুল সিলেবাসের কোশ্চেন গুলো খুব বেশি ইম্পর্টেন্ট না। এটা সিওরিটি দেওয়া যাচ্ছে না যে আসলে ফুল সিলেবাস থেকে আসবেই না, কারণ প্রত্যেকবারই দু একটা কোশ্চেন এসেই যায়। কিন্তু এখন তোমরা যদি ফুল সিলেবাস টার্গেট করেই পড়তে যাও, সেক্ষেত্রে তোমাদের আসলে সাপোজ 1-2 মার্কের জন্য অনেক বেশি বার্ডেন নিতে হচ্ছে। তো এটা যদি তোমরা নিতে চাও, এটা তোমাদের পার্সোনাল ব্যাপার, বাট আমি এখানে সাজেস্ট করতেছি না যে আসলে দু একটা কোশ্চেন যে ফুল সিলেবাসে আসে এর জন্য তুমি ফুল সিলেবাসটা প্রিপারেশন নাও। আমি বরং এটা বলবো যে তোমরা শর্ট সিলেবাসই খুব ভালোভাবে পড়ো, যেন ফুল সিলেবাস বাদে যে পার্টগুলো আসছে সেগুলো যেন 100% ভাবে তুমি অ্যান্সার করতে পারো। তো যাই হোক, আমরা আর বেশি গভীরে না যাই, আমরা এখন ধীরে ধীরে আমাদের প্রশ্ন সলভিং শুরু করি। এবং এই কোশ্চেনটার বা এই সালের ফিজিক্সটাতে অনেকগুলো কোশ্চেনই আছে বেশ টাফ বা কনসেপচুয়াল, ঠিক আছে? তো আমরা আশা করি সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করব, ঠিক আছে? তো প্রথম যে কোশ্চেনটা, সেখানে দেখো 3 মানের একটি ভেক্টরকে 4 মানের একটি ভেক্টরের সাথে যোগ করলে লব্ধ ভেক্টরের মান নিচের কোনটি হবে? হবে না, নিচের কোনটি হবে না, এটা দেখছো? আমি পড়ার সময় কিন্তু এই নাটা পড়ি নাই, এবং আমার মতো অনেকেই আছো যারা হচ্ছে এই নাটা পড়বা না, ঠিক আছে? নাটা না পড়ার কারণে তোমার অ্যান্সারে অনেক ভুল চলে আসবে। তো এই জিনিসটা বোঝার জন্য আমাকে প্রথমে বুঝতে হবে যে ভেক্টরের লব্ধি কিভাবে কাজ করে। সাপোজ এটা আমার 3 মানের ভেক্টর, আর এটা হচ্ছে আমার 4 মানের ভেক্টর। যদি একই মুখী হয় এটাকে বলা হয় কি? সদৃশ ভেক্টর। এবং সদৃশ ভেক্টর যখন থাকে তখন লব্ধি করার ওয়ে হচ্ছে জাস্ট ম্যাথমেটিক্যাল সাম বা স্কেলার যোগফলের মতো, ঠিক আছে? স্কেলার যোগফলের মতো, স্কেলার যোগফলে যেরকম 3 আর 4 যোগ করলে 7 আসে, এখানেও সেম টু সেম হয়। কিন্তু যদি এমন হয় যে 4টা এদিকেই থাকলো, শুধু 3টা উল্টা দিকে হয়ে গেল, তখন কিন্তু আর স্কেলার যোগফল হবে না, তখন লব্ধিটা হবে যেটা, সেটা হচ্ছে এটা কি বিসদৃশ ভেক্টর, তাই না? 3 আর 4 হচ্ছে বিসদৃশ ভেক্টর। তো তখন লব্ধির যে মানটা আসবে সেটা হচ্ছে স্কেলার বিয়োগফলের মতো, যেটা হচ্ছে 1, তাই না? এটা হচ্ছে 1 নম্বর কেস, যেটা হচ্ছে স্কেলার যোগফল হয় সদৃশের ক্ষেত্রে, আর বিসদৃশের ক্ষেত্রে হয় হচ্ছে স্কেলার বিয়োগফল। আর যদি এমন হয় যে 90 ডিগ্রিতে, 4টা এখানেই আছে, শুধু 3টা হচ্ছে 90 ডিগ্রিতে আছে, তখন হচ্ছে আমরা অ্যাপ্লাই করি যেটা, সেটা হচ্ছে পিথাগোরাস। পিথাগোরাস। তো পিথাগোরাস কি বলে বলতো? যে 3 এর স্কয়ার প্লাস 4 এর স্কয়ারের যে রুট, এটাই হবে হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা হচ্ছে 5। তো এখানেও একটা জিনিস আমি বলে রাখি, 3, 4, 5, দেন 5, 12, 13, এরা হচ্ছে পিথাগোরিয়ান ট্রিপলস। পিথাগোরিয়ান ট্রিপলস বলে এদের। কেন পিথাগোরিয়ান ট্রিপলস বলে? কারণ 3, 4 যদি একটা পিথাগোরিয়াল ত্রিভুজ সাপোজ, বা সমকোণী একটা ত্রিভুজের 2 বাহু হয়, তবে তাদের অধিভুজ হবে 5, ঠিক আছে? সেম ভাবে 5 আর 12 যদি একটা ত্রিভুজের 2 বাহু হয়, সমকোণী ত্রিভুজের, সেই ক্ষেত্রে তাদের অধিভুজ হবে 13। তার মানে এই 3টা মান হচ্ছে সমকোণী ত্রিভুজকে সিদ্ধ করবে। শুধু তাই না, এখানে আরো একটা জিনিস আমি বলে রাখি, যে 3, 4, 5 এর এন গুণিতক এবং 5, 12, 13 এন গুণিতক, এরাও পিথাগোরিয়ান ট্রিপল। এন গুণিতক বলতে কি বোঝাচ্ছে? যেরকম 3, 4, 5 কে 2 দ্বারা গুণ করলে 6, 8, 10, দেন তোমার আসতে পারে কি বলো, দেন আসতে পারে তোমার 9, 12, দেন 15, তাই না? এরা সবাই পিথাগোরিয়ান ট্রিপলস। মানে এরা হচ্ছে, এদের দেখলেই তুমি ধরো যে 9 আর 12 দেখলেই তুমি ডাইরেক্টলি বসায় দিবা অতিভুজের মান 15। এটা সাধারণত আসে না, সাধারণত 90% ক্ষেত্রে তোমাকে এটা দিবে, 3, 4, 5 দিবে, তোমার বাকি 5% ক্ষেত্রে দিবে হচ্ছে 5, 12, 13, এবং আর বাকি যে 4% ক্ষেত্র আছে সেখানে দিবে হচ্ছে এটা, যে 9, 12, 15 বা 6, 8, 10, অথবা তোমাকে এটাও দিতে পারে যে 15, 20, 25, ঠিক আছে? মূল কথা 3, 5, 15, 4, 5, 20, 5, 5 কত 25, মানে এটার 5 গুণিতক, এর মান 5, ঠিক আছে?
তো এই জায়গাগুলো হচ্ছে আমি কেন বলতেছি, এই জায়গাগুলো বলতেছি যেন তোমাদের স্পিড, ক্যালকুলেশনের স্পিড যেন অনেক বৃদ্ধি পায়। কারণ তুমি যদি এটাকে বারবার করতে যাও, যে 3 এর স্কোয়ার 9 হবে, 4 এর স্কোয়ার 16 হবে, 9 আর 16 25 হবে, 25 এর রুট 5 হবে, তো এত স্টেপ করতে গেলে না তোমাদের সাপোজ এখানে 40 সেকেন্ড টাইম চলে যাবে। 40 সেকেন্ড টাইম চলে যাচ্ছে মানে তুমি পরবর্তীতে একটা কোশ্চেন অ্যান্সার করতে পারবে না। এর কারণে বেসিক যে জিনিসগুলো রেগুলার আসে সেগুলো মনে রাখা বেটার। এবার আমরা আমাদের টপিক থেকে দূরে সরে যাচ্ছি, আমরা আরেকবার রিপিট করি যে এটা হচ্ছে 3 নম্বর কেস। 3 নম্বর কেস, যদি এমন হয় যে সদৃশ তবে ম্যাথমেটিক্যাল যোগফল, যদি এমন হয় যে বিসদৃশ তবে ম্যাথমেটিক্যাল বিয়োগফল, যদি এমন হয় 90 তবে পিথাগোরাস। এবং এখানে বলে রাখি যে যখন ম্যাথমেটিক্যাল যোগফল করতেছ তখন আসছে 7 না, এবং যখন ম্যাথমেটিক্যাল বিয়োগ করতেছ তখন আসছে 1। সো এই জিনিসটা ঘটে যে তুমি দেখো 4টাকে ফিক্সড রাখতেছো এবং 3টাকে মনে মনে ঘোরাও, ধীরে ধীরে ঘোরাও, একবার এই দিকে যাচ্ছে, একবার এই দিকে যাচ্ছে, দেন 90 ডিগ্রি হচ্ছে, দেন এদিকে যাচ্ছে, দেন এইদিকে যাচ্ছে, দেন এইদিকে যাচ্ছে, তাই না? সো তুমি ধীরে ধীরে এই থিটার মান বাড়াচ্ছে এবং লব্ধি মান গ্র্যাজুয়ালি কমতে থাকবে, গ্র্যাজুয়ালি ফল করতে থাকবে। তোমার এই যে রেঞ্জটা আছে, এই রেঞ্জের মধ্যে যে মানটা আসবে সেটা হচ্ছে 7 আর 90 তে 5, 7 আর 5 এর মাঝামাঝি একটা মান। এই রেঞ্জে যদি তোমার থাকে বা এই কোণের মধ্যে যদি তোমার তুমি লব্ধি করো, সেই ক্ষেত্রে 7 আর 5 এর মাঝামাঝি অ্যান্সার দিবে। আর তুমি যদি সাপোজ এই যে এই কোণের মধ্যে লব্ধি করো, সেই ক্ষেত্রে তোমার অ্যান্সার কত দিবে? 5 আর 1 এর মধ্যবর্তী। কিন্তু অ্যান্সার কখনোই 1 এর থেকে নিচে যাবে না, অ্যান্সার কখনোই 8 এর থেকে বেশি হবে না। অর্থাৎ এটা রেঞ্জ, এটাকে বলা হয় এই একে কি বলা হয়? আর মিন বলা হয়। আর এই 7কে কি বলা হয়? আর ম্যাক্স। ঠিক আছে, আর মিন আর আর ম্যাক্স হচ্ছে তোমার লব্ধির সীমা, লব্ধির কি সীমা। তার মানে লব্ধির যে মান সেটা মাস্ট বি ইকুয়াল অর গ্রেটার দেন আর মিন, আর মাস্ট বি লেস দেন আর ম্যাক্স। সো এখানে আর মিন কত? 1, আর ম্যাক্স কত? 7। তার মানে 1 আর 7 এর মধ্যে থাকবে, 1 আর 7 এর মধ্যবর্তী, 3 ও 1 আর 7 এর মধ্যবর্তী, 5 ও সেম, অ্যান্সার 0। সো প্রথম কোশ্চেনটা অনেক একদম শর্টকাট একটা অ্যান্সার বা খুবই ছোট একটা হিসাব, কিন্তু এখানে কিন্তু আমরা অনেকগুলো জিনিস শিখছি। এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, স্পেশালি পিথাগোরিয়ান ট্রিপলসের যে কনসেপ্টটা বললাম, এই জিনিসটা তোমার ক্যালকুলেশন স্পিড বাড়ানোর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমরা যে কোনো মডেল টেস্ট করতে যাও, দেখবা যে তুমি একটা না একটা ফেস করবাই যেখানে তোমার 3-4 আছে, এবং 3-4 থাকলে 90% ক্ষেত্রে অ্যান্সার তোমার 5 আসে। ওকে, দেন আমরা পরের কোশ্চেনে যাই। একটি রাবার ব্যান্ডকে টেনে এর দৈর্ঘ্য x পরিমাণ বৃদ্ধি করা হলো। ওকে ফাইন, রাবার ব্যান্ডে 30টি প্রত্যাবর্তী বল, F = এত। ওকে নাইস, ঠিক আছে। দেন রাবার ব্যান্ডটিকে x0 থেকে xl পর্যন্ত বৃদ্ধি করতে কৃতকাজ কত হলো? তো এই কোশ্চেনে সবচাইতে বড় ভুল মানুষ যেটা করবে এরকম, যে হাফ কে এক্স স্কোয়ার তো কৃতকাজের ফর্মুলা, দেন আলটিমেটলি হাফ কে দেন এক্স এর মান এল স্কোয়ার, এরকম কিছু একটা আসার কথা, এখানে কেন আসলো না? তো এই ভুলটা হচ্ছে প্রথমে করবে। কিন্তু মনে রাখবে যে হাফ কে এক্স স্কোয়ার যে ফর্মুলাটা আসছে, এটা হচ্ছে স্প্রিং এর জন্য আসছে, একটা বাস্তবধর্মী স্প্রিং এর জন্য আসছে। এবং বাস্তবধর্মী স্প্রিং এর ক্ষেত্রে যেটা হয় যে এফ সমানুপাতিক এক্স হয়। ঠিক আছে, এফ সমানুপাতিক কে এক্স হয়, অর্থাৎ সরণের সমানুপাতিক হচ্ছে বল হয়। তো তুমি যদি আরেক ধাপ আগায় ভাবো, তাহলে তোমার সমানুপাতিক একটা ধ্রুবক আসে, এফ = কে এক্স হয়। কিন্তু এখানে দেখো এফ = কে এক্স দেওয়া আছে, এখানে কিন্তু এফ = কে এক্স দেওয়া নাই। তো আলটিমেটলি এটা কোনো বাস্তবধর্মী কেসই না, এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট কেস। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট কেস, যে শিক্ষক কোশ্চেন বানাইছে সে হচ্ছে নিজের মতো করে বানায় দিছে। ঠিক আছে, এটা তোমাদের সাপোজ পরিচিত অঙ্ক না। তো এই অঙ্ক সলভ করার ওয়ে কি? এই অঙ্ক সলভ করার ওয়ে হচ্ছে তোমাকে একটা জিনিস বুঝতে হবে যে ডব্লিউ = এফ এস তো আমরা সবাই করছি, তাই না? বা ডব্লিউ = এফ এক্স বলতে পারো, যেটাই বলো, মানে সরণ হচ্ছে আমরা এক্স দ্বারা ডিফাইন করতেছি। তো এই যে ফর্মুলাটা, এই ফর্মুলা কিন্তু সব জায়গায় ভ্যালিড না। তোমরা জানো কিনা জানি না, এই ফর্মুলা সব জায়গায় ভ্যালিড না। এই ফর্মুলা তখনই ভ্যালিড যখন হচ্ছে এফ অপরিবর্তনশীল। এফ হচ্ছে অপরিবর্তনশীল, অর্থাৎ এফ এর মান চেঞ্জেবল না। তোমার এখন এফ এর মান 10, তো 5 সেকেন্ড পরে এফ এর মান 10 হবে, 20 সেকেন্ড পরে এফ এর মান কত হবে? 10ই হবে। 50 সেকেন্ড পরে যদি এমন হয় এফ এর মান চেঞ্জ হয়ে গেছে, তার মানে তখন আর এই ফর্মুলা খাটবে না। তখন আমাকে 50 সেকেন্ড পর্যন্ত, যতক্ষণ এফ ফিক্স ছিল ততক্ষণের জন্য ডব্লিউ একটা বের হবে। ঠিক আছে, সাপোজ আমরা ধরলাম 1 থেকে 50 সেকেন্ড পর্যন্ত এফ এর মান 10 ছিল, তার মানে এই রেঞ্জের মধ্যে ডব্লিউ = এফ এস কাটবে। ঠিক আছে, কিন্তু যখন এফ এর মান বাইরে গেছে 20, তখন আর এই ডব্লিউ এই এক ফর্মুলায় খাটবে না, তখন আমাকে আরেকটা ডব্লিউ বের করতে হবে, W2 = এফ এস। দেন তুমি যদি নিট কাজ বের করতে চাও, W = W1 + W2, এরকম ভাবে আসবে। কিন্তু সব সময় এরকম ভাবে বের করা সম্ভব না, কারণ এখানে যেরকম 50 সেকেন্ড পর পর চেঞ্জ হয়েছে,
অনেক সময় এমন হয় যে এফ এর মান গ্র্যাজুয়ালি চেঞ্জ হয়, প্রত্যেক মোমেন্টে চেঞ্জ হয়। সো তখন আমরা মেইনলি ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ এক্স ফর্মুলা ইউজ করি না, তখন আমরা যেটা বের করি ইউজ করি ডব্লিউ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এফ টি এক্স। ঠিক আছে, এফ টি এক্স। বা আরেক ধাপ যদি একটু বাড়ায়া বলি, সেক্ষেত্রে ডব্লিউ ইজ ইকুয়াল টু ডি ডাব্লিউ এর ইন্টিগ্রেশন। ডি ডাব্লিউ মানে কি ক্ষুদ্র কাজ, ডি মানে ক্ষুদ্র, ক্ষুদ্র কাজ, এবং ইন্টিগ্রেশন মানে কি বোঝায় যে অনেকগুলা ক্ষুদ্র কাজ আছে সবগুলোকে যোগ করা, ইন্টিগ্রেট মানে যোগ করা, তাই না? আর ডি ডাব্লিউ মানে কি হবে তাহলে বলো তো? এফ ইন্টু ডি এক্স। একটা বল আছে এবং ক্ষুদ্র একটা সরণ হয়েছে, যার কারণে ক্ষুদ্র একটা কাজ পাইছে, তাই না? সো আলটিমেটলি ডি ডাব্লিউ সমান সমান এফ ডি এক্স আসে, আর ইন্টিগ্রেশন হচ্ছে অ্যান্সার আসে। তো এইখান থেকে হচ্ছে মেইনলি তোমাকে অঙ্কটা করতে হবে। তুমি দেখো এফ একটা ফাংশন, কার ফাংশন এফ? এফ কার ফাংশন বলো? এফ হচ্ছে এক্স এর একটা ফাংশন, তাই না? এই যে দেখো এফ হচ্ছে এক্স এর একটা ফাংশন। তো তোমাকে যেটা করতে হবে ডাইরেক্টলি ডব্লিউ এর এই ফর্মুলা ওইটা ইনপুট দিয়ে দিতে হবে, এ এক্স প্লাস বি এক্স এর স্কয়ার ডি এক্স। দেন তোমাকে ইন্টিগ্রেশন করলে তুমি দেখবে এরকম একটা মান আসবে বাই 2 দেন বি এক্স কিউব বাই 3। ঠিক আছে, আর ইন্টিগ্রেশনের সীমা তো জানোই, সীমা হচ্ছে কত থেকে ইন্টিগ্রেট করবো বলো তো? কাজ যখন থেকে আমাকে ক্যালকুলেট করতে হবে, এক্স যখন 0 ছিল, 0 থেকে এল পর্যন্ত, তাই না? তার মানে 0 থেকে এল পর্যন্ত হচ্ছে সীমা। তো এবার দেখো তুমি যখন এখানে এল আর 0 ইনপুট দিবা, তখন এল ইনপুট দিলে তোমার আসতেছে এ এল স্কয়ার বাই 2 প্লাস বি এল কিউব বাই 3 মাইনাস এ 0 এর স্কয়ার বাই 2 যেটা 0 মাইনাস বি 0 এর কিউব বাই 3 0। সো আলটিমেটলি आंसर কোনটা এটা? এখন দেখি কোন অপশনের সাথে মিলে, এই যে ডি নম্বর অপশনের সাথে মিলে। সো আই গেস আমরা ব্যাপারটা বুঝতে পারছি। সো প্রথমে আমাকে যে পার্টগুলাই যে যা যা বুঝাইলাম এর মধ্যে যে যে পার্টগুলো মাস্ট মনে রাখতে হবে সেটা হচ্ছে এটা, যে ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ এর সব জায়গায় খাটে না, যদি মাত্র অপরিবর্তনশীল বলই হয়, বল চেঞ্জ হচ্ছে না, তখন এটা খাটবে। আর যদি পরিবর্তনশীল বল হয়, যেখানে বল চেঞ্জ হয়, কার সাপেক্ষে চেঞ্জ হয়? এক্স এর সাপেক্ষে চেঞ্জ হয়। এই যে এখানে যেরকম দেখো এক্স এর মান 0 বসাবা বল নাই, এক্স এর মান 1 বসাবা বল হচ্ছে a প্লাস বি, এক্স এর মান 2 বসাবা কত আসবে বল? 2a প্লাস 4b, তাই না? তার মানে প্রত্যেক মোমেন্টে চেঞ্জ হচ্ছে, এক্স এর মানের উপর ডিপেন্ড করে চেঞ্জ হচ্ছে, বা সময়ের মানের উপর ডিপেন্ড করে চেঞ্জ হচ্ছে। সো এইগুলোর জন্য তাইলে কিন্তু আর এফ এক্স ফর্মুলা খাটবে না, তখন আমাকে ডব্লিউ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশনের মাধ্যমে করতে হবে, যে ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ ডিএক্স, ইন্টিগ্রেশন অফ এফ ডিএক্স। তো এফ এর মান খুব সুন্দরভাবে এক্স এর মাধ্যমে প্রকাশ করা আছে, বসায়া দিবা অ্যান্সার বের হয়ে যাবে। সো আই গেস আমরা এটুকু বুঝতে পারছি, আর এটা তো খাটবে না আগেই বললাম। ঠিক আছে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনটা ইজি, খুব কঠিন না, মানে একটু মুখস্থ বিদ্যা থাকলে ইজি। আমরা যে কোনো একটা এসএইচএম, আচ্ছা এসএইচএমটা একটু বলে যাই। আমাদের গতি, তাই না? গতির অনেক ভাগ আছে, রৈখিক গতি, চলন গতি, ঘূর্ণন গতি, দেন এর মধ্যে একটা ভাগ আছে পর্যায়বৃত্ত গতি, তাই না? পর্যায়বৃত্ত গতি, দেন এই পর্যায়বৃত্ত গতি মানে কি? একটা নির্দিষ্ট পর্যায়ে পরপর একই ঘটনা ঘটতেছে, তাই না? সাপোজ তুমি একটা চিত্র আঁকলা, এরকম একটা চিত্র আঁকলা, দেন আবার আঁকলা, দেন আবার আঁকলা, তার মানে তুমি একটা জিনিসের বারবার রিপিটেশন করতেছো না। সাপোজ কয় সেকেন্ড পর পর? 1 2 সেকেন্ড পর পর তুমি একই জিনিস বারবার আঁকতেছো, তার মানে এটাই পর্যায়, যেটাকে বলা হয় পর্যায় কালো বলা হয়, যেটা হচ্ছে 2। তার মানে 2 সেকেন্ড পর পর তুমি যেহেতু একটা কাজ বারবার করতেছো, এটা একটা পর্যায়বৃত্ত গতি, কোনো সমস্যা নেই। আর এই পর্যায়বৃত্ত গতির আরেকটা ভাগ হচ্ছে স্পন্দন গতি, স্পন্দন গতি। তো স্পন্দন গতি মানে কি? যদি পর্যায়বৃত্ত গতিটা এমন হয়, সাপোজ দোলকের ক্ষেত্রে যদি পর্যায়বৃত্ত গতিটা এমন হয় যে তোমার পর্যায়কাল, আগে পর্যায়কালটা বুঝি, যে একবার দোলন এই সাইডে যাবে, দেন দোলন এই সাইডে যাবে, দেন রিপিট, একবার দোলন এই সাইডে যাবে, দেন দোলন এই সাইডে যাবে, দেন রিপিট, একবার দোলক এই সাইডে যাবে, দেন দোলক এই সাইডে যাবে, তাই না? এই দেখো রিপিট হচ্ছে কোনটার? একবার যাচ্ছে এবং আসছে, এই জিনিসটা রিপিটেশন হচ্ছে, নট লাইক একবার যাচ্ছে, যাওয়ার কিন্তু রিপিটেশন হচ্ছে না। যদি শুধু যাওয়ার রিপিটেশন হতো তাহলে এরকম হতো, একবার দোলন ডানে যাচ্ছে, আবার ডানে যাচ্ছে, আবার ডানে যাচ্ছে, আবার ডানে যাচ্ছে, এটা রিপিটেশন হয় না। বা একবার বামে যাচ্ছে, আবার বামে যাচ্ছে, আবার বামে যাচ্ছে, আবার বামে যাচ্ছে, বরং এখানে যেটা হচ্ছে একবার ডানে যাচ্ছে, বামে যাচ্ছে, ডানে যাচ্ছে, বামে যাচ্ছে, তার মানে ডান বাম দুইটা একসাথে মিলে যে সময়টা লাগবে সেটা হচ্ছে একটা পর্যায়কাল, তাই তো? এই পর্যায়কালের অর্ধেক সময় দেখো কোন দিকে যাচ্ছে, অর্ধেক সময় বলো? অর্ধেক সময় দোলকটা যাচ্ছে ডান দিকে, অর্ধেক সময় দোলকটা যাচ্ছে ডান দিকে, এবং বাকি অর্ধেক সময় যাচ্ছে বাম দিকে। তো এবার আমরা সংজ্ঞায়নে আসি, যদি কোনো পর্যায়বৃত্ত গতির গতিপথ এমন হয়, বা গতি যদি এমন হয় যে অর্ধেক সময় একটা নির্দিষ্ট দিকে যায়, যেরকম এখানে ডানে যাচ্ছিল, এবং বাকি অর্ধেক সময় ঠিক তার বিপরীত দিক হয়, যেরকম এখানে বামে যাচ্ছে, তবে সেটাকে বলা হচ্ছে স্পন্দন গতি। ঠিক আছে, যেরকম গিটারের তারের গতি হইতে পারে, যে গিটারের তার ধরে টান দিলে টুং এরকম ভাইব্রেট করতে থাকে না, এরকম ভাইব্রেট করতে থাকে, তাই না? এটা হচ্ছে স্পন্দন গতি। কিন্তু এই স্পন্দনের মধ্যেও
আরেকটা ভাগ আছে, সেটা হচ্ছে সরল স্পন্দন। সব স্পন্দন গতি সরল স্পন্দন গতি না, সরল ছন্দিত স্পন্দন বলে। হাতের লেখা মাফ করো, এমনি খাতায় লিখতে পারি না, বুঝছো? এখন আমরা গ্রাফিক্স ট্যাবে তো আরো খারাপ হাতের লেখা। তো সরল ছন্দিত স্পন্দন, স্পন্দন মুখে বলতেছি, আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না। তো সরল, সরল মানে সিম্পল, ছন্দিত মানে এইচ হারমোনিক, আর স্পন্দন মানে সাপোজ স্পন্দন গতি, ছন্দিত স্পন্দন মানে হচ্ছে হারমোনিক সাপোজ, আর গতি মানে হচ্ছে স্পন্দন গতি হচ্ছে, গতি মানে হচ্ছে মোশন। ঠিক আছে, মানে মূল কথা হচ্ছে ইংলিশটা হচ্ছে এসএইচএম বা সিম্পল হারমোনিক মোশন, এরকম ভাবে আমরা মনে রাখলাম, এসএইচএম অথবা সিম্পল হারমোনিক মোশন। তো এবার একটু আবার রিপিট করি, সব গতি পর্যায়বৃত্ত গতি না, কিন্তু সব পর্যায়বৃত্ত গতি একটা গতি। সব স্পন্দন গতি পর্যায়বৃত্ত গতি, কিন্তু সকল পর্যায়বৃত্ত গতি স্পন্দন গতি না। ঠিক আছে, সেম ভাবে সকল সরল স্পন্দন গতি একটা স্পন্দন গতি, কিন্তু সকল স্পন্দন গতি কিন্তু একটা সরল স্পন্দন গতি না, তাই না? আলটিমেটলি একটা নির্দিষ্ট কন্ডিশনের জন্য স্পন্দন গতি হয়ে যাচ্ছে সরল স্পন্দন গতি। তো সেই কন্ডিশনটা কি? সেই কন্ডিশনটা হচ্ছে, একটা হচ্ছে এরকম যে এফ সমানুপাতিক এক্স হওয়া লাগে বা মাইনাস এক্স হওয়া লাগে। ঠিক আছে, বা এফ না, আমরা ধরলাম এ, ত্বরণ, ত্বরণ ধরি আমরা। ঠিক আছে, যে ত্বরণ সমানুপাতিক মাইনাস এক্স হওয়া লাগে, যে আসলে কোনো একটা পয়েন্টে ত্বরণের মান যে সরণটা আছে তার সমানুপাতিক এবং বিপরীতমুখী, এটা একটা কন্ডিশন হইতে পারে। প্লাস আরেকটা কন্ডিশন আছে যেটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলে, সেটা হচ্ছে এটা dx dt স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার এ ওমেগা স্কয়ার এক্স, সরি, x ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, সো এই যে জিনিসটা আছে, এটাও কিন্তু একটা সরল ছন্দিত গতির ডিফারেন্সিয়াল ইকুয়েশন। মানে সরল ছন্দিত গতির যে x এর মান তুমি যদি এখানে আপলোড দাও বা x এর মান যদি এখানে বসাও, সেই ক্ষেত্রে তোমার লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড 0 আসবে, বা লেফট হ্যান্ডে বসালে সেটার অ্যান্সার 0 আসবে। তো এই অঙ্কটা হচ্ছে এই কনসেপ্ট থেকে আসছে। তোমাকে যেটা করতে হবে যে এই যে ফরম্যাটটা আছে, এই ফরম্যাটটাকে এর সাথে তুলনা করতে হবে। ঠিক আছে, তো প্রথমগুলো আমরা যেটা করতে পারি যে ওমেগা স্কয়ারের সাথে যদি আমরা এক্স এর সহগের তুলনা করি, তার মানে ওমেগা স্কয়ার সমান তো 150 আসবে, তার মানে ওমেগা সমান √150 আসবে। তো এরকম অ্যান্সার আসার কথা, এটা হবে না। কারণ কি? কারণ প্রথমে আমাকে ইনশিওর করে নিতে হবে, কি ইনশিওর করে নিতে হবে যে ডি স্কয়ার এক্স ডিটি স্কয়ার এর সহগ এক কিনা। ঠিক আছে, এখন বলো এর সহগ কি এক আছে? এর সহগ কিন্তু এক নাই, তাইলে কি বলো এর সহগ এক করার ওয়ে কি? আমাকে প্রথমে 6 দ্বারা ভাগ করতে হবে, এবং 6 দ্বারা তুমি যখন উভয় সাইডকে ভাগ করবা, এই সাইডের 6 6 কাটাকাটি চলে যাবে, দেন এখানে থাকবে 150/6 এক্স, আর এখানে 0 কে 6 দ্বারা ভাগ করলে আলটিমেটলি 0ই থাকে। তো এখন বলো 150/6 মানে কত? 150/6 মানে হচ্ছে 6 × 2 মানে সাপোজ 6 × 20 মানে 120, আর বাকি থাকে 30, 30 কে 6 দ্বারা ভাগ করলে 5, তার মানে এখানে আসে 25 অ্যান্সার। ঠিক আছে, তো এখানে অ্যান্সার আসে কত? 25x। তো এখন তার মানে কি বলো, x এর সহগ ডি, এটার সহগ কত? 1 হইছে, এটার সহগ 1 হইছে না? তার মানে এখন x এর যেটা সহগ আছে সেটাই হচ্ছে ওমেগা স্কয়ার। সো ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু 25, তার মানে ওমেগা সমান সমান কত? 5। আর ওমেগা মানে কি? কৌণিক কম্পাঙ্ক। অ্যান্সার কত? 5। সো আই গেস আমরা বুঝতে পারছি। আমাদের আজকের ক্লাস কেন জানি একটু লেন্দি হবে, কারণ একটু এক্সপ্লেন করে বলতেছি। আশা করি কারো কোনো সমস্যা নেই। সমস্যা থাকলে আমাকে বলবা, কমেন্টে বলবা যে ভাই এসব কি পড়ান, আপনি এত টাইম কেন নেন, আপনি 15টা কোশ্চেন, আপনার সর্বোচ্চ টাইম 5 মিনিট, 5 মিনিটে বুঝিয়ে চলে যাবেন, দেন আমি 5 মিনিটে বুঝিয়ে চলে যাবো, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তো এখন আমরা নেক্সট কোশ্চেনে যাই। একটি ইলেকট্রনকে ভি বিভব পার্থক্যের মধ্যে রাখলে ইলেকট্রনের বেগ হচ্ছে ভি হয়, এটা বড় ভি, এটা ছোট ভি, দুই ভি সেম না, ওকে। দেন প্রযুক্ত বিভব পার্থক্যের মধ্যে সম্পর্ক কোনটি? তো এটা আমরা করবো জাস্ট শক্তির সংরক্ষণশীলতার কনসেপ্ট থেকে। এটা আমরা কি থেকে করব? শক্তির সংরক্ষণশীলতার কনসেপ্ট থেকে। এখন বলো যে বিভবের সাথে শক্তির সম্পর্ক কি? বিভব মানে বোঝায় হচ্ছে প্রতি আধানে কৃত কাজ, প্রতি আধানে কৃত কাজ। ঠিক আছে, আর আমরা অলরেডি সূত্র একটা জানি হয়তো, যে তার মানে কৃত কাজ কি, ব্যাপারটা একটু বোঝো যে প্রতি আধানে কৃত কাজ মানে কি? এক আধানের জন্য কৃত কাজ হয় ভি, দুই আধানের জন্য কৃত কাজ কত হবে? 2v, 3 আধান হলে কৃত কাজ কত হতো? 3v, কিন্তু আধান তো আমার কিউ পরিমাণ থাকতে পারে, তার মানে কিউ আধানের জন্য কৃত কাজ কত হবে? কিউভি। সো এটা একটা ফর্মুলা, W ইজ ইকুয়াল টু কিউভি, এটা একটা ফর্মুলা, তোমরা প্রায় সবাই পড়ে আসছো আই গেস, আমার ধারণা পড়ে আসছো। আর কৃত কাজ মানে হচ্ছে শক্তির পরিবর্তন, ঠিক আছে, শক্তির পরিবর্তন।
সো একটা ইলেকট্রন সাপোজ ঘুরতেছে, দেখি ইলেকট্রনকে ভি বিভব পার্থক্যে। আচ্ছা, ইলেকট্রন ঘুরতেছে মূলত বিভব শক্তি গতি শক্তিতে কনভার্ট হচ্ছে বলে, ঠিক আছে। এন্ড অফ এই বিভব শক্তি গতি শক্তিতে কনভার্ট হচ্ছে বলে হচ্ছে আমরা ইলেকট্রনটা ঘুরতেছে। তার মানে এই কিউভি যে শক্তিটা আমরা পাইলাম বা শক্তির পরিবর্তনটা পাইলাম, এটাই হচ্ছে ইলেকট্রনকে গতি শক্তি দিবে। আর বেগ থেকে গতি শক্তি নির্ণয়ের ওয়ে হচ্ছে হাফ mv²। ব্যাপারটা কি বুঝতে পারছি? এটা হচ্ছে বিভব শক্তি, বিভবের কারণে ইলেকট্রনের প্রাপ্ত বিভব শক্তি, আর এটা হচ্ছে তোমার ইলেকট্রনের গতিশক্তি, এবং এরা ইকুয়াল। কেন ইকুয়াল? শক্তির সংরক্ষণশীলতা বলে, সংরক্ষণশীলতা। ওকে, সো এখন দেখো এখান থেকে জাস্ট আমরা অঙ্ক করব, ইলেকট্রনের আধান কত, কিউ নাকি ই? ইলেকট্রনের আধান হচ্ছে ই, দেন হাফ mv²। দেন তোমাকে এক সাইডে কি আনতে হচ্ছে, সবগুলাকেই ভি আনতে হচ্ছে, তাই না? তার মানে তুমি ভিটাকে রেখে বাকিগুলোকে ওই সাইডে নিয়ে যাও। 2e 2 ওই সাইডে চলে গেল, m দ্বারা ভাগ হয়ে গেল, এটা হচ্ছে v²। তার মানে v সমান সমান √2ev ডিভাইডেড বাই m। এটা কোন ভি? বড় ভি। আনসার কোনটা? বি। সো আই গেস আমরা এটুকু বুঝতে পারছি, খুবই সোজা জিনিস, কঠিন কিছু না। দেন পরের কোশ্চেন, শূন্য ভর। শূন্য ভর এই শক্তি বিশিষ্ট একটি কণার ভরবেগ কোনটি? এটা আসলে তোমাদের বইয়ে ডাইরেক্টলি আছে বলে আমার মনে হয় না। এটা হচ্ছে মূলত ম্যাসলেস কোনো কিছুর, ম্যাস সাপোজ এমন একটা জিনিস আছে যার কোনো ভর নাই, তার তার ভরবেগ, ভর যার নাই, তার ভরবেগ বের করার জন্য একটা সূত্রই আছে, ই সমান সমান পি ইন্টু সি। ই সমান সমান পি ইন্টু সি, ঠিক আছে? ই সমান সমান কি? পি ইন্টু সি। সো এই কনসেপ্ট থেকে আসছে। তার মানে পি সমান সমান কি? ই বাই সি। এই জিনিসটা আরো একটু ব্রড কনসেপ্ট থেকে আসছে, বাট সেটা আমি এক্সপ্লেন করলাম না, কারণ সেটা বুঝাইতে গেলে আমাকে অনেক অনেক কিছু বুঝাইতে হবে, কারণ তোমাদের বইয়ে ডাইরেক্টলি এটা আছে বলে আমার মনে হচ্ছে না। তো আপাতত আমরা এটা মনে রাখি যে যদি কোনো এমন কারো ভরবেগ বের করতে বলে যার ভর নাই, তখন আমরা ভরবেগ আর শক্তির মধ্যে এই সম্পর্কটা পাই, যে ই সমান সমান পি সি। তাই গেছে আমরা এটুকু বুঝতে পারছি, তাই না? আমরা কি বুঝি নাই এটুকু? আমরা কি বুঝেছি? আচ্ছা, আমরা ধরে নিলাম বুঝেছি। দেন আমরা পরের কোশ্চেনটাতে যাই। এটাও অনেক ট্রিকি কোশ্চেন। তো আমাদের কিন্তু এখন পর্যন্ত যেগুলা করছিলাম সাপোজ অত কঠিন ছিল না, অত সহজও ছিল না। যেরকম 2 নম্বর কোশ্চেনটা একটু টাফ ছিল তোমাদের জন্য। দেন এই কোশ্চেনে 3 নম্বর কোশ্চেন অনেক প্রচলিত কোশ্চেন, এটা কঠিন না। 4 নম্বর কোশ্চেনও মোটামুটি ইজি বলা যায়। 5 নম্বর কোশ্চেনটাও একটু কনসেপ্ট তোমাদের হয়তো নাই। দেন 6 নম্বর কোশ্চেনটা একটু এদিক সেদিক, ঠিক আছে, আমরা বলবো, প্যারা নেই। একটি রান্নাঘরের দেয়ালে সিলিং এবং মেঝে তাপীয় অন্তরক পদার্থ দিয়ে তৈরি। ওকে, মানে মূল কথা রান্নাঘর এমন ভাবে ঘেরাও করা যে রান্নাঘর থেকে তাপ বের হয়ে যেতে পারবে না, ঠিক আছে? রান্নাঘরে একদম সিল করা, চারিদিক সিল করা, বাইরে কোনো তাপ শক্তি যাবে না। দেন রান্নাঘরে একটি সাধারণ রেফ্রিজারেটরের দরজা খুলে চালু রাখা হলো। এই যে একটা রেফ্রিজারেটর আছে, এর দরজা সাপোজ খুলে দেওয়া হয়েছে। দরজা খুলে কোন দিকে থাকতে পারে? আরে 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 এই ধরো এই যে রেফ্রিজারেটর দরজা, ঠিক আছে? এটা হচ্ছে রেফ্রিজারেটর দরজা খুলে দিছি। তো এটা ভয়ানক ভাবে আঁকছি আমরা, এটা কোনো ব্যাপার না। তো রেফ্রিজারেটর আমরা দরজা খুলে দিছি, মূল কথা। এখন কথা হচ্ছে যে রান্নাঘরের তাপমাত্রা কমবে কিনা। তো এটা খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন। তোমরা ওই যে টম এন্ড জেরির একটা পর্ব ছিল, দেখছি না জানি না, যে রেফ্রিজারেটর খোলা যায় নাকি কি করে, দেন সারা ঘর বরফ হয়ে যায়। সেখানে কি সেম ঘটনা ঘটবে কিনা, যে আসলে রান্নাঘরের যে তাপমাত্রা আছে এটা কি ফল করবে কিনা, এটা হচ্ছে আমাদের বের করতে হবে। তো মজার বিষয় হচ্ছে এখানে রান্নাঘরের তাপমাত্রা ফল করবে না, এখানে রান্নাঘরের তাপমাত্রা বৃদ্ধি পাবে। কারণ কি, আমরা একটু ফর্মুলা না, আমরা একটু রেফ্রিজারেটরের স্ট্রাকচারটা মনে করি। সো রেফ্রিজারেটরে যেটা হয়, ধরো যে রেফ্রিজারেটরের ভিতরে যে এনভায়রনমেন্ট আছে, ভিতরে এনভায়রনমেন্ট থেকে কিছু পরিমাণ তাপ শোষণ করে। দেন রেফ্রিজারেটরের সাপোজ ইঞ্জিন আছে না, ইঞ্জিন বলতে সাপোজ ধরো কম্প্রেসর, দেন হ্যান ত্যান মোটর এটসেট্রা এইসব যে আছে, এগুলো থেকে কিছু পরিমাণ কাজ হয়, এখান থেকে কিছু তাপ শক্তি উৎপন্ন হয়। দেন এই দুইটা তাপ শক্তি একসাথে সে হচ্ছে QH এ, মানে বাইরের এনভায়রনমেন্টে ছেড়ে দেয়, ঠিক আছে? ব্যাপারটা বুঝতে পারছি? সাপোজ ধরো এখান থেকে আমরা 100 নিলাম, এখান থেকে আমরা 20 নিলাম, এখান থেকে আমরা আউটপুট দিচ্ছি কত? 120। তো এবার এই জিনিসটাই, এই সিনারিওটাই আমরা এখন এখানে অ্যাপ্লাই করব। এই সিনারিওটা জাস্ট আমরা এখানে অ্যাপ্লাই করব। সো
তো এখন রেফ্রিজারেটরটা খোলা, খোলা মানে কি, রেফ্রিজারেটর খোলা মানে ফুল রুমটাই হচ্ছে রেফ্রিজারেটর তার এনভায়রনমেন্ট মনে করবে, এবং রেফ্রিজারেটর চাবে যে এই ভিতরের যে এনভায়রনমেন্টের তাপমাত্রা আছে এটা আমরা কমায় ফেলি, ঠিক আছে। সো ও যেটা করবে যে এই ফুল রুমের যে তাপমাত্রা এখান থেকে 100 জুল পরিমাণ শক্তি সে নিল, ঠিক আছে, সে ভিতর থেকে নিল, নিয়ে হচ্ছে রেফ্রিজারেটর মেশিনের কাছে দিল, দেন মেশিন একটা কাজ করলো কত, 20 কাজ করলো, ঠিক আছে, 20 জুল পরিমাণ কাজ করলো। সে রেফ্রিজারেটর এনভায়রনমেন্ট থেকে তো সে কিছু পরিমাণ শক্তি নিছে, দেন 20 জুল পরিমাণ তার মোটর বা আদার্স মেশিনারি থেকে হচ্ছে শক্তি ওয়েস্ট গেছে, দেন আলটিমেটলি সে হচ্ছে কি করবে, রেফ্রিজারেটর যে রুমে আছে সেই রুমে এই শক্তিটা বর্জন করতেছে। আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, এটা একটু মজার বিষয়, একটু ভাবো যে যেহেতু রেফ্রিজারেটরটা খোলা তার মানে ফুল এনভায়রনমেন্টটাই সে মনে করবে তার। সো ফুল এনভায়রনমেন্টের তাপমাত্রা কমানোর জন্য সে 100 জুল তাপ নিচ্ছে, দেন এর সাথে কিছু একটা অ্যাড করা সেই এনভায়রনমেন্টেই আবার 120 জুল রিটার্ন করতেছে। সো আলটিমেটলি কিন্তু ব্যাপারটা ব্যাকফায়ার করতেছে, তাপমাত্রা কমানোর উদ্দেশ্যে 100 নিচ্ছে এবং 100 জুল রিটার্ন করতেছে, তার মানে আলটিমেটলি কিন্তু রুমের তাপমাত্রা গ্র্যাজুয়ালি বাড়তেই থাকবে, এখানে রুমের তাপমাত্রা কখনোই কমবে না, ঠিক আছে। এছাড়া যদি তুমি আরো একটু ডিপলি ভাবো, যে তুমি মনে করলা যে রেফ্রিজারেটরটা খুবই পরম খুবই সুন্দর একটা রেফ্রিজারেটর, এখানে কোনো ইঞ্জিন কর্তৃক কোনো এখানে কৃতকাজ টিতকাজ হয় না, অনবরত সে এই যে 100 জুল তাপ থেকে তোমার 100 জুল পরিমাণে তাপ বাইরে হচ্ছে সাপোজ রিটার্ন করতেছে, এটা যেটা পসিবল না, যেটা ইম্পসিবল, ঠিক আছে, অনবরত তোমার উচ্চতর তাপ আধারে এরকম ভাবে তাপ শক্তি প্রবাহ দেওয়া পসিবল না, আমরা ধরে নিলাম সামহাও পসিবল, সেই ক্ষেত্রেও কিন্তু টেকনিক্যালি পসিবল না, ঠিক আছে, সেই ক্ষেত্রেও তাপমাত্রা বৃদ্ধি হবে, কারণ কি রেফ্রিজারেটরটা সাপোজ ইলেকট্রিসিটির কারণে চলতেছে, তাই না, এবং ইলেকট্রিসিটির ক্ষেত্রে তোমার যে তাপ শক্তিটা আমার খরচ হয় ফিজিক্যাল সাপোজ ফিজিক্যাল টু ভিআই বা ভি স্কোয়ার বাই আর বা আই স্কোয়ার আর, এই যে ইলেকট্রিক শক্তিটা খরচ হচ্ছে বা তড়িৎ শক্তিটা খরচ হচ্ছে এটাও কিন্তু আলটিমেটলি তাপ শক্তি দিয়ে রিটার্ন করে, তাই না, তার মানে ইলেকট্রিসিটির কারণেও এখানে তাপমাত্রা বৃদ্ধি পাবে। সো আলটিমেটলি তুমি যে অ্যাঙ্গেলে ক্যালকুলেট করো না কেন, এই যে ঘরটা আছে এই ঘরের তাপমাত্রা কখনোই কমবে না, এবং স্থির থাকাও কাইন্ড অফ ইম্পসিবল, ঠিক আছে, তার মানে এটা বাড়বে, এবং এই যে এখানে খুব সুন্দর একটা পয়েন্ট দিচ্ছে, প্রথমে বাড়বে তারপর কমবে, এইসব পয়েন্ট দেখলে আমাদের খুব দাগাইতে মন চায়, কিন্তু এগুলো কিন্তু হবে না, এগুলো দাগাইলে স্যারদেরও কাটতে মন চায়, স্যাররাও কেটে দিবে, ঠিক আছে। তো আমরা নেক্সট কোশ্চেনে যাই, যে একটি প্রত্যাবর্তী চক্রাকার প্রক্রিয়ায় এক চক্রের পরে নিচের কোনটি শূন্য নাও হতে পারে। তো তিনটা অপশন দিছে, তিনটা নাকি চারটা অপশন দিছে, একটা হচ্ছে অন্তস্থ শক্তি, দেন পি হচ্ছে চাপ, দেন এন্ট্রপি, আর দেন হচ্ছে আমার ডব্লিউ। ওকে, তো আমাকে এই তিনটা ভেরিয়েবল বা চলক যাই বলো, এদের নিয়ে একটু ভাবতে হবে। এই পি ইউ বা এস এদের বলা হচ্ছে স্টেট ভেরিয়েবল, ঠিক আছে, স্টেট ভেরিয়েবল, এটাও স্টেট ভেরিয়েবল। আর এই যে এটা আছে সাপোজ ডব্লিউ, এটাকে বলা হচ্ছে পাথ ভেরিয়েবল। এখন স্টেট আর পাথ মানে কি একটু বুঝি। সাপোজ এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেলাম, তুমি এইভাবে যাইতে পারো, তুমি এইভাবে যাইতে পারো, তুমি এইভাবে যাইতে পারো, তাই অনেক ওয়েতে যাইতে পারো। সো যদি তুমি যে ভেরিয়েবলটা বা যে জিনিসটার মান নির্ণয় করবা সেই জিনিসটা যদি পাথের উপর ডিপেন্ড করে, যে তুমি এই পথে গেলে তোমার অ্যান্সার আসতেছে 100, এই পথে গেলে অ্যান্সার আসতেছে 80, এই পথে গেলে অ্যান্সার আসতেছে 20, নর্মালি ডব্লিউ এর কথা ভাবো, যে তুমি ঢাকায় না, তুমি সাপোজ মতিঝিল আসো, মিরপুর যাবা, তুমি বাসে যাবা, শেষ, অন্ধকার জীবন, 2 ঘন্টা টাইম লাগবে, ঠিক আছে, বা 1.5 ঘন্টা টাইম লাগবে। তুমি মেট্রোতে যাবা, বাবা অনেক তাড়াতাড়ি চলে যাবে, 30 মিনিটে চলে যাবে, তাই না। তার মানে কি এটা পাথের উপর ডিপেন্ড করতেছে না, তোমার যে ক্লান্তি আছে, তোমার যে কৃত কাজ আছে, এটা কি পাথের উপর ডিপেন্ড করতেছে না। এর কারণে হচ্ছে কাজ হচ্ছে পাথ ভেরিয়েবল, বেশিরভাগ ক্ষেত্রে, ব্যতিক্রম আছে বলতেছি। আর কিছু কিছু জিনিস আছে হচ্ছে তোমার স্টেট ভেরিয়েবল, সেটা হচ্ছে অন্তস্থ শক্তি, যেটা হচ্ছে ডাইরেক্টলি তোমার তাপমাত্রার উপর ডিপেন্ড করে, ঠিক আছে। দেন চাপ, এন্ট্রপি, এগুলো সব হচ্ছে স্টেট ভেরিয়েবল, মানে তুমি এ থেকে কোন পথে গেলে ম্যাটার করে না, তোমার কাছে তুমি বি তে গেছো এটা ম্যাটার করে, ঠিক আছে। তোমাকে সাপোজ একটা পার্সেল পাঠানো লাগবে এ থেকে বি, ঠিক আছে, এ থেকে বি তে তুমি পার্সেল পাঠাবা, এখন বি হচ্ছে, এ হচ্ছে সেন্ডার আর বি হচ্ছে সাপোজ রিসিভার। তো রিসিভার কি জীবনে পার্সেল পাওয়ার পর জিজ্ঞেস করছে ভাই আপনি কোন পথে আসছেন, আপনি যদি এই পথে সাপোজ উপরের পথে আইসা থাকেন তাহলে আমি পার্সেল নিব না, আপনি যদি নিচের পথে আইসা থাকেন তাহলে আমি পার্সেল নিব, এরকম কখনো ঘটে নাই। কারণ কি, কারণ তার টাস্ক হচ্ছে আমার কাছে পার্সেলটা হাতে আসছে কিনা, তাই না, তার টাস্ক কি, বা তার কাছে ম্যান্ডেটরি জিনিসটা কি, তার কাছে পার্সেলটা পৌঁছাইছে কিনা, এতে ছিল পার্সেল, এখন পার্সেলটা বিতে আসছে কিনা, যদি আইসা থাকে তাহলে ফাইন।
তো এটাই হচ্ছে স্টেট ভেরিয়েবল আর পাথ ভেরিয়েবলের মধ্যে পার্থক্য। তো এই ইউ পি এরা হচ্ছে স্টেট ভেরিয়েবল, এস এরা হচ্ছে স্টেট ভেরিয়েবল। তো কার্নো চক্রে যেটা দেখা যায় যে এরকম একটা গ্রাফ দেখবা, ঠিক আছে, পি বনাম পি এর গ্রাফ। তো এখানে দেখো এ পয়েন্ট থেকে যাত্রা করতেছে, বি পয়েন্টে যাচ্ছে, দেন সি পয়েন্টে যাচ্ছে, দেন ডি পয়েন্ট হয়ে আবার এ পয়েন্টে আসতেছে। তার মানে তুমি যদি ক্যালকুলেট করো, যেহেতু এ পয়েন্টে ছিল এ পয়েন্টেই আসতেছে, তার মানে কিন্তু এদের স্টেট স্টেট কিন্তু চেঞ্জ হয়নি, তাই না? এতে ছিল এতেই আছে, তার মানে কি স্টেট কিন্তু চেঞ্জ হয় নাই, পাথ চেঞ্জ হয়েছে, তাই না? পাথ বি থেকে সি তে গেছে, দেন ডি থেকে এতে আসছে। সো বেশটুকু যাত্রা করছে এবং কৃতকাজ এখানে কোনটা হয় জানো? এই যে মাঝের যে ক্ষেত্রফলটুকু, এইটুকু হয় কৃতকাজ, যেটা নট ইজিক্যাল টু 0 হয়। ঠিক আছে, এটা যারা পড়ছো, কৃতকাজ বের করার সূত্র অনেকেই পড়ছো। তো এই মাঝের ক্ষেত্রফলটা হচ্ছে কার্নো ইঞ্জিনের কৃতকাজ হয়। কিন্তু বাকি যেগুলো আছে এগুলো জাস্ট তোমার এই এ পয়েন্টের উপর ডিপেন্ড করতেছে, যে আসলে এতে ছিলাম এতেই আছি, কোনো কোনো লাভ হয়েছে? কোনো সাপোজ এখানে তাপমাত্রারও কোনো চেঞ্জ হয় নাই, সেম টু সেম সব কিছু আছে, তার মানে এখানে অন্তঃস্থ শক্তিও সেম আছে, চাপও তো আমার সেম আছে, বুঝতেই পারতেছো, তাই না? এটা গ্রাফই হচ্ছে তোমার চাপ আর চাপ বনাম ভি এর গ্রাফ। সো এখানে একটা নির্দিষ্ট পয়েন্টে পি কমা ভি আছে, তাই না? তো এখানে তুমি এ থেকে এতেই যদি এসে থাকো, পি তো সেম আছে, তাই না? সিমিলার হইতে এন্ট্রপিও, প্রত্যাবর্তী চক্রের ক্ষেত্রে এন্ট্রপিও তোমার ফিক্স থাকে। সো আই গেস আমরা ব্যাপারটা বুঝতে পারছি, আমরা উত্তরটা পেয়ে গেছি যে কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে এই মাঝের যে ক্ষেত্রফলটুকু আছে এটা কৃতকাজ নির্দেশ করে, আর কৃতকাজ তুমি দেখেই বুঝতেছো এই ক্ষেত্রফল অবশ্যই 0 না, তার মানে অ্যান্সার এখানে বি। আচ্ছা, আর একটা কি জানি বলতে চাইছিলাম, ভুলে গেছি। কি জানি বলতে চাইলাম, কি, ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে মনে পড়ছে, বয়স হয়ে গেছে তো মাঝে মধ্যে ভুলে যায়। তো কৃতকাজ, কৃতকাজ বললাম পাথ ভেরিয়েবল, তবে সব ক্ষেত্রে পাথ ভেরিয়েবলের মতো কৃতকাজ রিঅ্যাক্ট করে না। যেরকম ধরো সংরক্ষণশীল বল, যেটা সংরক্ষণশীল বল, যেরকম এমজি বল, ঠিক আছে, সংরক্ষণশীল বলের ক্ষেত্রে কৃতকাজ অনেকটা স্টেট ফাংশনের মতো কাজ করে, ঠিক আছে, বা স্টেট ভেরিয়েবল বা স্টেট ফাংশন যেটাই বলো তার মতো রিঅ্যাক্ট করে। অর্থাৎ তুমি সাপোজ ভূমিতে থাকা একটা বস্তু 10 মিটার উচ্চতায় নিছো, কৃতকাজ কত? সমবেগে, পয়েন্ট আউট করো এটা, সমবেগে যদি তুমি ভূমিতে থাকা একটা বস্তুকে 10 মিটার উচ্চতায় নাও, সেটা তুমি এই পথে নাও কিংবা এই পথে নাও তুমি, কিংবা এরকম আঁকা বাঁকা করে দেন এই পথে নাও, ম্যাটার করে না, তোমার কৃতকাজ এখানে এমজিএইচ। ঠিক আছে, তার মানে এটা শুধুমাত্র তোমার এই কোথায় ছিল কোথায় আছে এই দুই পয়েন্টের উপর ডিপেন্ড করতেছে, তাই না? তখন কিন্তু এটা অনেকটা স্টেট ভেরিয়েবলের মতো কাজ করতেছে, শুধুমাত্র সংরক্ষণশীল বলের জন্য। বাস্তবে এমন না, বাস্তবে তোমার আরো অনেক কাহিনী থাকে, যেরকম বাস্তবে কোনো বলই তেমন ধরো যে ঘর্ষণ বলের কারণে আলটিমেটলি কোনো জিনিস এরকম সংরক্ষণশীল রিঅ্যাক্ট করে না, ঠিক আছে? কারণ তুমি উপরে তুললা, তোমার একটা কষ্ট হবে, কারণ ঘর্ষণ বল আছে, বাতাসের ঘর্ষণ আছে, তাই না? দেন তুমি যখন নিচে নামাবা তখনও কষ্ট হবে। এমন না যে তুমি সাপোজ ডানে গেলা, তোমার অনেক ক্লান্তি চলে আসলো, দেন তুমি বামে চলে আসলা, তার মানে তোমার ক্লান্তি গায়েব হয়ে গেল, এমন তো পসিবল না, তাই না? তুমি ডানে গেলেও ক্লান্তি হবে, তুমি যখন আবার বামে যাবে তখন ক্লান্তি আরো বাড়বে, তাই না? এর কারণে বাস্তবের সাথে আসলে ফিজিক্সের ম্যাথমেটিক্যাল বিষয়গুলা 100% মেলে না। হোয়াটএভার, একটি ব্যাটারির মধ্যে তড়িৎ প্রবাহ, আচ্ছা এটা আই হবে আই গেস, আই দ্বারা, হ্যাঁ আই দ্বারা, কি একটা অবস্থা, আই দ্বারা প্রকাশ করা হয়, এবং ওই ব্যাটারির তড়িৎচালক বল, এটাও একটা ভুল জিনিস, তড়িৎচালক শক্তি বলা উচিত। এর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমান সমন, কি রে ভাই, কি রে ভাই, এক কোশ্চেন এত ভুল কেন? হতাশ হয়ে গেলাম। এর দুই প্রান্তের বিভব পার্থক্য সমান কখন হবে? তো এখন তড়িৎচালক বল সাধারণত বলে না, তড়িৎচালক শক্তি সাধারণত বলেন ই সমান সমান ভি প্লাস আই আর। এই সূত্রটা আমরা পড়ছি, এই সূত্রটা আমরা এক্সপ্লেন করব, কিন্তু তার আগে আরেকটা জিনিস এক্সপ্লেন করি। তড়িৎচালক বল বা ই এর আরেকটা বড় ফর্ম আছে, সেটাকে বলা হচ্ছে ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স, তাই না? লাস্টে কি ফোর্স। সো এই ফোর্স শুনলে অনেকে কনফিউজড হয়ে যায়, অনেকে মনে করে এটা একটা বল, কিন্তু এটা মোটেও কোনো বল না, এটা মোটেও কোনো বল না, বরং এটা এক প্রকার কাজের মতো, তবে প্রতি আধানে, ঠিক আছে? এটা কিন্তু কাজের মতো, কাজও না, বলও না, কাজও না, কিন্তু কাজের মতো, প্রতি আধানে কি পরিমাণ কাজ হচ্ছে ওটা হচ্ছে কাইন্ড অফ ইলেকট্রোমোটিভ ফোর্সের সাথে রিলেটেড। মূল কথা, ইলেকট্রোমোটিভ ফোর্স যতই ফোর্স বলা হোক, এটার মাত্রা কাইন্ড অফ ভোল্টেজের মাত্রার মতোই, আর ভোল্টেজের কাছাকাছি রাশি এটা, ঠিক আছে? সো এটা বল দেখে কনফিউজ হওয়ার কোনো কারণ নাই, এটা মূলত সবচেয়ে এক্স্যাক্টলি বলের থেকে এক্স্যাক্ট হচ্ছে শক্তি আকারে জাজ করলে, ওকে? ইভেন বিভবও অনেকটা শক্তির মতো, তবে প্রতি আধানে শক্তি, ওকে?
তো এখন আমরা সার্কিট একটু দেখি যে সার্কিটের জিনিসটা কিভাবে কাজ করে। সার্কিটের ক্ষেত্রে আমরা সংজ্ঞান সবাই পড়ছি যে কোনো একটা বর্তনীর একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমগ্র বর্তনী ঘুরে এসে দেন সেম আবার আগের বিন্দুতে ফিরে আসলে যে পরিমাণ কাজ হয় সেটাকে বলা হয় তড়িৎচালক শক্তি, তাই না? তোমার একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমগ্র বর্তনী ঘুরে আসতে হবে, যে সমগ্র বর্তনী ঘুরে আসলাম, এখনো কিন্তু আসি নাই, এখনো কি আসি নাই, এরপরে আবার এই ব্যাটারিও ঘুরে আসলাম, ব্যাটারি না ঘুরে আসলে তুমি আগের পয়েন্টে আসতে পারবে না, তো ব্যাটারিও ঘুরে আসলাম, তো আলটিমেটলি সমগ্র বর্তনী ঘুরে আসার পর তোমার যে পরিমাণ কাজ হয়েছে বা যে পরিমাণ বিভব ভোল্টেজ ড্রপ হয়েছে বা তোমার একক আধানের জন্য যে পরিমাণ কাজ হয়েছে সেটাই হচ্ছে তড়িৎচালক শক্তি, ঠিক আছে? একক আধান, এক কুলম্ব আধানকে সমগ্র বর্তনী ঘুরে আনছে, যে কাজ হয়েছে সেটা কি তড়িৎচালক শক্তি। এবার একটু দেখো, আমরা কিন্তু এখানে দুইটা কালার দ্বারা দুইটা জিনিস আলাদাকরণ করছি। লাল কালার দ্বারা যেটুকু আলাদাকরণ করা হয়েছে এইটুকুকে বলা হচ্ছে ভোল্টেজ ভি, আর সুন্দরভাবে বললে বর্তনীর ভোল্টেজ, বর্তনীর বিভব, বর্তনীর কি বিভব। আর যেটুকু নীল কালার দিয়ে লিখছি এটা হচ্ছে মূলত তোমার ব্যাটারি বরাবর, এই যে ব্যাটারি বরাবর সাপোজ একটা পজিটিভ আধান যখন যায় তখন কি তার একটা কষ্ট হবে না? কারণ ব্যাটারির ভিতরের যে উপাদান সাপোজ সেটা কিন্তু তোমার খুব একটা পরিবাহী না, তাই না? সেখানে পরিবাহী বাদ আরো অনেক কাহিনী আছে, যে ওখানে আধান উৎপত্তি হবে, হ্যান হবে, ত্যান হবে, অনেক ধরনের ইন্টারেক্ট হবে। তো এইসব কারণে এখানেও কিছু পরিমাণ ভোল্টেজ ড্রপ হয় এবং অভ্যন্তরীণ রোধের কারণে হয়, তাই না? অভ্যন্তরীণ রোধ। এবং এটা নির্ণয়ের ওয়ে কি? নির্ণয়ের ওয়ে হচ্ছে সাপোজ ভি প্রাইম দিলাম, যেটা হচ্ছে আইআর, যে কারেন্টটা আছে সেটার সাথে তুমি যদি এই অভ্যন্তরীণ রোধ গুণ দাও তাহলে আমার ভি প্রাইম পাওয়া যায়। এটাকে বলা হচ্ছে ভোল্টেজ লস। কেন ভোল্টেজ লস বলে? কারণ এই যে ভোল্টেজ লসটা হচ্ছে এটা কিন্তু আমাদের ক্যালকুলেশনের বাইরের লস। তুমি বাজার থেকে ব্যাটারি কিনে আনলা 22 ভোল্টের ব্যাটারি, কিন্তু 1 ভোল্ট তোমার এখানে ওয়েস্ট হয়ে গেল, তুমি নিট পাইলে কত 21 ভোল্ট, তাই না? তার মানে 1 ভোল্ট পুরাই লস না? তুমি 22 ভোল্ট টার্গেট করে আনছো, 521 ভোল্ট, তাই না? তো এর কারণে এটা বলা হয় ভোল্টেজ লস। সেখান থেকে তাহলে আলটিমেটলি দেখো যে ই যেটা আছে, ই সমান সমান এই যে ভি প্লাস এই যে আইআর, এদের যোগফল থেকে হচ্ছে ই ইজ ইকুয়াল টু ভি প্লাস আইআর। ওকে, আই গেস ব্যাপারটা বুঝতে পারছি। তো এখন কথা হচ্ছে যে তোমাকে বলা আছে যে এই ই আর ভি ইকুয়াল হবে, কখন ইকুয়াল হবে? যদি আইআর 0 হয়, যদি আইআর 0 হয়, তাই না? আইআর 0 হলে তো ভি ইজ ইকুয়াল টু সাপোজ ই হবে, তাই না? এখন আইআর কখন কখন 0 হইতে পারে? হয় আমাকে I0 হইতে হবে অথবা আমাকে R0 হইতে হবে। R0 সবচাইতে স্ট্যান্ডার্ড কেস, কিন্তু এখানে আমাদের অপশনে নাই, যেহেতু অপশনে নাই সেহেতু আমাকে কিছু করার নাই। শুধুমাত্র যখন I0 হবে তখন হচ্ছে আমার এই IR পার্টটা 0 হয়ে যাবে, তখন E is equal to V হয়ে যাবে। আই গেস আমরা ব্যাপারটা বুঝতে পারছি। খুবই সুন্দর সুন্দর কনসেপ্ট আমরা পাচ্ছি আজকে, এবং আশা করি সবাই বুঝতেছে, তাই না? না বুঝলে আমাকে অবশ্যই কমেন্টে বলো, কোনো সমস্যা নাই। দেন ইয়ং এর দ্বিচির পরীক্ষায় চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলে পর্দার প্রতি একক দৈর্ঘ্যে উজ্জ্বল ডোরার সংখ্যা স্থির রাখতে কত চির থেকে পর্দার দূরত্ব হলে চির থেকে পর্দার দূরত্ব ডি কে কিভাবে পরিবর্তন করতে হবে? মানে মূল কথা হচ্ছে তোমার, তো এই চিরদ্বয়ের দূরত্ব সাপোজ এ, দেন চির থেকে পর্দার দূরত্ব হচ্ছে ডি। ওকে, সো তুমি এই 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 সেটআপের জন্য তুমি সাপোজ এরকম ডোরা পাও, ঠিক আছে? তুমি এরকম ডোরা পাও, তাই তো? তো তুমি একটু সেটআপটা চেঞ্জ করতে যাচ্ছ, কিভাবে চেঞ্জ করতে চাচ্ছ? চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বেড়ে যাবে। তো এখন বলতেছে ডি এর দূরত্ব আসলে কত পরিবর্তন করতে হবে? চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সাপোজ এ প্রাইম, ডি এর দূরত্ব কত পরিবর্তন করলে তোমার ডোরার সংখ্যা, একক দৈর্ঘ্যে ডোরার সংখ্যা স্থির থাকবে? মানে মূল কথা, একক দৈর্ঘ্যে ডোরার সংখ্যা কখন স্থির থাকবে? যখন তোমার ঠিক আগের মতনই ডোরা পাবা, যখন ডোরাগুলা ঠিক আগের মতোই পাবা তখন একক দৈর্ঘ্যে তোমার ডোরার সংখ্যা স্থির থাকবে না? তখন কিন্তু একক দৈর্ঘ্যে ডোরার সংখ্যা স্থির থাকবে। তার মানে আমরা যদি xn এর ফর্মুলাটা ফালাই ল্যামডা ডি বাই এ, তাই না? ফর্মুলাটা xn এর ফর্মুলা কি? ল্যামডা ডি বাই এ। তার মানে n নম্বর ডোরার দূরত্ব এইখানে যা আসবে এখানেও যদি তাই আসে, তার মানে একক দৈর্ঘ্যে ডোরার সংখ্যার কোনো পরিবর্তন আসে নাই। আলটিমেটলি এই চিত্রের জন্য xn সমান সমান ল্যামডা ডি বাই এ, এই সূত্রের জন্য xn ই পাওয়া লাগবে, আমার একই দূরত্ব পাওয়া লাগবে n এর জন্য, ঠিক আছে? তাই এর কারণে আমরা x প্রাইম দিব না, xn ই পাওয়া লাগবে, যেটা হবে ল্যামডা
ডি প্রাইম বাই এ প্রাইম। ল্যামডা প্রাইম দিচ্ছি না কেন, কারণ আলো আমার সেম আছে। ওকে, তো এবার দেখো xn সমান, তার মানে বলতে পারো ল্যামডা ডি বাই এ ইজ ইকুয়াল টু ল্যামডা ডি প্রাইম বাই এ প্রাইম। দেন তোমার ল্যামডা ল্যামডা কাটাকাটি গেলে আলটিমেটলি কি থাকে, ডি বাই এ ইজ ইকুয়াল টু ডি প্রাইম বাই এ প্রাইম। কত হইছে, এ প্রাইম কত হইছে, এ প্রাইম কত হইছে, এ প্রাইম দ্বিগুণ হইছে, টুয়াইস এ। ওকে, সো এ এ কাটা গেলে কত থাকে, ডি প্রাইম ইজ ইকুয়াল টু টুয়াইস ডি। সো অ্যানসার ডান। খুবই ইজি অঙ্ক, ইজি অঙ্ক। এগুলো সলভ করতে হবে, এগুলো সলভ না করে আসা যাবে না। এখানে অনেকগুলো অঙ্ক আমরা পাইছি যেগুলো একটু টাফ, যেগুলো তোমরা সলভ করতে চাইলে টাইম কনজিউমিং হবে, সলভ না করাও সেক্ষেত্রে বেটার একটা স্ট্র্যাটেজি হইতে পারে। কিন্তু এই টাইপের যে অঙ্কগুলো আছে এগুলো মাস্ট সলভ করে আসতে হবে, ঠিক আছে। দেন একটি ব্রিজ রেকটিফায়ারের বর্তনীতে ইনপুটের সংকেতের কম্পাঙ্ক হচ্ছে 50 এবং আউটপুট সংকেতের কম্পাঙ্ক কত হবে। রেকটিফায়ার মানে কি? রেকটিফায়ার মানে হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে একমুখীকরণ করে। একমুখীকরণ মানে কি একটু বুঝি। ধরো যে একটা সার্কিট এরকম, তো এখানে কিছু একটা আছে, আমরা অত ধরো যে এখানে অন্যভাবে এরকম ভাবে সাইন দেওয়া দরকার। তো এবার এখানে কিছু একটা আছে, বা এখানে একটা কোনো কি বলে কারেন্টের সোর্স আছে, এসি কারেন্টের সোর্স আছে। ওকে, তো এখন এসি কারেন্টটা যেভাবে প্রবাহিত হয় সেটা একটু বুঝি। যে এসি কারেন্টে প্রথমে হচ্ছে সাপোজ এই ডান দিকে কারেন্ট যায়, ঠিক আছে, ধরো কারেন্ট যাচ্ছে, ডানে কারেন্ট যায় প্রথমে, দেন ডানে কারেন্ট যাওয়া শেষ হওয়ার পরে বামে কারেন্ট যায়, দেন ডানে কারেন্ট যায়, দেন বামে কারেন্ট যায়, দেন ডানে কারেন্ট যায়, দেন বামে কারেন্ট যায়। এরকম ভাবে হচ্ছে এসি কারেন্টটা চলতে থাকে, অর্থাৎ প্রতি মোমেন্টে দিক পরিবর্তন করে। এবং এই গ্রাফটা যখন আঁকা হয় তখন থাকে এরকম, ডানে কারেন্ট এইভাবে যায়, দেন বামে কারেন্ট এইভাবে যায়, ডানে কারেন্ট এইভাবে যায়, দেন বামে কারেন্ট এইভাবে যায়, ঠিক আছে। ডান বাম বলতে এখানে আমি মূলত সাপোজ আরো শুদ্ধ বাংলায় বললে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে। অ্যান্টি ক্লক একটা আর একটা ক্লক একটা, কোনটা অ্যান্টি ক্লক কোনটা ক্লক বলা গেছে। আচ্ছা এবার একটা ক্লক আর একটা হচ্ছে অ্যান্টি ক্লক। সো আমরা সাপোজ যেটা অ্যান্টি ক্লকওয়াইজ সেটাকে আমরা পজিটিভ ধরলাম, বা ধরো যে সেটাকে আমরা নেগেটিভ ধরি। ধরো যে ক্লকওয়াইজ যেটা সেটাকে আমরা পজিটিভ ধরলাম, অ্যান্টি ক্লকটাই নেগেটিভ ধরলাম। ক্লকওয়াইজ যেটা পজিটিভ ধরলাম, অ্যান্টি ক্লক যেটা নেগেটিভ ধরলাম, তাই না? সো উপরেরটা একরকম কারেন্ট, নিচেরটা অন্য দিকের কারেন্ট। সো তুমি যখন এই জিনিসটাকে রেকটিফায়ারের মধ্যে নিয়ে যাবা, দুই ধরনের রেকটিফায়ার হচ্ছে বাজারে আছে, ঠিক আছে। একটা হচ্ছে হাফ তরঙ্গ রেকটিফাই করা, একটা হচ্ছে পূর্ণ তরঙ্গ। হাফ তরঙ্গের যেটা করে যে যেটা আমার পজিটিভ কারেন্ট সেইটারে রেখে দেয় আর নেগেটিভটারে ফালায় দেয়, যে তুমি ভাই চলে যাও, তোমার আমার কাজে লাগবে না। আর যেটা হচ্ছে পূর্ণ তরঙ্গ রেকটিফাই করে, সে হচ্ছে যেটা পজিটিভ সেটাকে রেখে তো দেয়, আর যেটা নেগেটিভ ছিল সেটাকে উল্টায় পজিটিভ বানায় ফেলে, ঠিক আছে। হাফ তরঙ্গ যেটা সেটা নেগেটিভটারে ফালায় দেয়, আর যেটা তোমার পূর্ণ তরঙ্গ যেটা বা ফুল রেকটিফায়ার যেটা, সেটা হচ্ছে আমার যেটা নেগেটিভ আছে ওটাকে উল্টায় পজিটিভ বানায় ফেলে, ঠিক আছে। কথা কি বুঝতে পারছি? কথা কি ক্লিয়ার? আমার কথা কি ক্লিয়ার? তো আশা করি আমার কথা ক্লিয়ার। এইবার একটু বলো যে এই যে গ্রাফটা আছে, এই গ্রাফটার রিপিটেশন কোথায় হচ্ছে? এই জায়গাটাতে না, যে একবার উপরে নিচে উপরে নিচে উপরে নিচে উপরে নিচে এইভাবে রিপিটেশন হচ্ছে না? তুমি যদি এমন করতে যে উপরে 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 উপরে, এটা কিন্তু এই গ্রাফ থাকতো না, তাই না? এই গ্রাফটার তোমাকে রিপিটেশন বা এই গ্রাফটার তুমি একটা পর্যায় বের করার ওই হচ্ছে যে তুমি আসলে ট্র্যাক করো যে উপরে নিচে এই পার্টটা রিপিটেশন হচ্ছে কিনা, উপরে নিচে উপরে নিচে, তার মানে এই উপরে একটা নিচে একটা, এই পার্টটা মিলে হচ্ছে একটা পর্যায়, এই পার্টটা মিলে কি একটা পর্যায়, যেটা আমার সাপোজ কম্পাঙ্ক যেটা দেওয়া আছে 50 আর সাপোজ, বা সেটা টাইম। আচ্ছা পর্যায়কাল হিসেবে যদি আমরা ভাবি, পর্যায়কাল সেটা আসবে কত, 1/f, সাপোজ 1/f আসবে, 1/f করলে 1/50 মতো আসবে, দেন আলটিমেটলি কোন একটা অ্যানসার আসবে। আর তোমার যদি এক মিনিট একটু ধরো, হ্যাঁ আচ্ছা, আর তোমার যদি এই যে এটার ক্ষেত্রে যদি ভাবো, এখানে তো উপরে নিচ নাই ভাই, এখানে তো জাস্ট উপরে 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 এইভাবে রিপিটেশন হচ্ছে, তাই না? তার মানে আগের আগের পর্যায়কালটা ছিল এইটুকু। আগের পর্যায়কালটা কোনটুকু ছিল বলো? আগের পর্যায়কালটা ছিল এইটুকু, যে উপরে একবার দেন নিচে একবার, এইটুকু মিলে একটা পর্যায়কাল ছিল। কিন্তু এখন পর্যায়কাল কোনটুকু হয়েছে? এখন পর্যায়কাল হয়েছে এইটুকু। তার মানে আগের পর্যায়কালে যদি আমরা টি ধরতে পারতাম, এখনকার পর্যায়কাল হয়ে গেছে t/2। এবং আমরা জানি t = 1/f, ব্যস্তানুপাতিক সম্পর্ক। অর্থাৎ টি যদি অর্ধেক হয় f হবে ডাবল, টি যদি ডাবল হয় f হবে অর্ধেক। তার মানে এখানে টি কত হচ্ছে? অর্ধেক হচ্ছে। টি যেহেতু অর্ধেক হচ্ছে, f কি হয়ে যাবে? ডাবল হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে ডি। সো আই গেস আমরা ব্যাপারটা বুঝতে পারছি। খুবই ইন্টারেস্টিং, খুবই সুন্দর একটা অঙ্ক।
দেন আমরা পরের অঙ্কে যাই। তো বৃষ্টির একটি বড় ফোঁটা ভেঙে অনেকগুলো ছোট ফোঁটায় পরিণত হলে বড় ফোঁটার তুলনায় ছোট ফোঁটাগুলোর সমষ্টিগত ক্ষেত্রফল কত হবে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তো এখন কথা হচ্ছে আমরা ধরলাম বৃষ্টির বড় ফোঁটা, এটার ক্ষেত্রফল কিরকম হবে, পাই 4/3 পাই আর কিউব। এটা একটা গোলকের ক্ষেত্রফলের সূত্র, আই গেস আমরা সবাই জানি। এবং আমরা দেন যেটা করতে পারি যে এটাকে আমি 4 ভাগ করলাম, ঠিক আছে, এই বৃষ্টির ফোঁটাটাকে আমি 4 ভাগ করলাম। এখন 4 ভাগ করলে বৃষ্টির ফোঁটা কেমন হবে, যে এরকম একটা বৃষ্টির ফোঁটা, এরকম একটা বৃষ্টির ফোঁটা, এরকম একটা বৃষ্টির ফোঁটা, এরকম একটা বৃষ্টির ফোঁটা, এমন কিন্তু হবে না। তুমি যদি 4 ভাগ করো সেই ক্ষেত্রে তুমি ছোট ছোট আকারের 4টা গোলক পাবা, ঠিক আছে, ছোট আকারে কি পাবা, 4টা গোলক পাবা। তো আমরা ধরে নিই যে ছোট আকারের যে 4টা গোলক তাদের আয়তন হচ্ছে আর প্রাইম 4/3 আর পাই আর প্রাইমের কিউব। ওকে, এখন বলো তার মানে কি, এইটার যে ক্ষেত্রফল আর এর 4টার ক্ষেত্রফল ইকুয়াল, সরি ক্ষেত্রফল না, এইটার যে আয়তন আর এই 4টার যে আয়তন ইকুয়াল হবে না? মানে 4/3 পাই আর কিউব যেটা, এটা ইজ ইকুয়াল টু হবে 4 ইন্টু সাপোজ 4/3 পাই আর প্রাইমের কিউব, তাই তো? এখন দেখো এখান থেকে অনেক অনেক জিনিস কাটাকাটি চলে যায়, যেরকম এটা কাটা যায়, এটা কাটা যায়, এটা কাটা যায়, এটা কাটা যায়, দেন আলটিমেটলি তোমার যেটা থাকে যে আর প্রাইম যেটা, সেটা হয়ে যাচ্ছে তোমার সাপোজ 4টা ওই পাশে চলে যাচ্ছে ঘনমূল। ওকে, তার মানে আলটিমেটলি আর প্রাইম সমান সমান আর বাই 4 ঘনমূল। সেটা বুঝতে পারছি? এটুকু আই গেস আমরা বুঝতে পারছি। তো এখন কথা হচ্ছে যে আমরা দেখব যে ক্ষেত্রফল, প্রথমটার এই যে প্রথম গোলকের ক্ষেত্রফল ছিল 4 পাই আর স্কয়ার, আর বলো এই যে এই 4টা গোলক যে আছে এদের ক্ষেত্রফল কত হবে, 4 ইন্টু 4 পাই আর প্রাইমের স্কয়ার, তাই তো? এবার বলো 4 ইন্টু 4 আর প্রাইম তো আমরা জানি যে আর বাই 4 এর স্কয়ার, এরকম কিছু একটা আসবে। ওকে, এখন আমরা এটা যদি ক্যালকুলেটরে করি যে নিট ক্ষেত্রফলটা কত আসে, ধরো আর পাই 4 4 ঘনমূলের স্কয়ার, ঘনমূলের স্কয়ার, এখানে একটা 4 গুণাকার আছে, সরি এখানে একটা 4 গুণাকার আছে। হ্যাঁ, তো আমরা দেখি একটু ক্যালকুলেটরটা আমরা বের করি কষ্ট করে। হ্যাঁ, তো আমরা ক্যালকুলেটরে দেখি বসিয়ে কত আসে অ্যানসারটা। তোমার 4 ঘনমূলের স্কয়ার, তাই না? আমরা হচ্ছে 4 ঘনমূলের স্কয়ার করব। আচ্ছা, আমরা 1/4 আমরা 4 ইন্টু 1/3 4 পাওয়ার 2। তো তোমার এখানে অ্যান্সার যেটা আসতেছে, তুমি যদি এই পার্ট আর এই পার্ট পুরাটুকুর একসাথে তোমার গুণটুন করে ক্যালকুলেট করো, তোমার এখানে অ্যান্সারটা আসবে 1.58 ইন্টু 4 পাই আর স্কয়ার, ঠিক আছে? এটা হচ্ছে অ্যান্সার আসবে। তো এবার আবার একটু ফোকাস করি আমরা আগের জায়গাটাতে, যে আমার একটু আগে যখন বড় গোলক ছিল তখন আমার ক্ষেত্রফল ছিল পাই 4 পাই আর স্কয়ার অনলি, আর এখন ক্ষেত্রফল হয়ে গেছে 4 পাই আর স্কয়ারের সাথে আরো প্রায় 1.5 গুণ বা 1.5 গুণেরও বেশি, তার মানে কি ক্ষেত্রফল বৃদ্ধি পাইছে না? তো এরকমই হয়, এরকমই হয়। ইভেন 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 তোমরা আরো সুন্দর একটা উদাহরণের সাথে এটা ভাবতে পারো, একটা সুন্দর উদাহরণের সাথে এটা তুলনা করতে পারো। সাপোজ একটা সুতা, ঠিক আছে, একটা সুতা বা সুতা, হ্যাঁ সুতা, সুতা পেঁচানো আছে, ওকে, বা তুমি ধরো যে সুতা না, তুমি ধরো যে টিস্যু পেপার, টিস্যু রোল পেঁচানো আছে। তো পেঁচানো দেখতে কিরকম, জাস্ট ছোট্ট একটা আয়তন বোঝায়, তাই না? এর ক্ষেত্রফল কিরকম হবে, জাস্ট টিস্যু রোলের বাইরের দিকের যে এরিয়াটা একটা সিলিন্ডারের ক্ষেত্রফলের সূত্র, যেরকম তোমার পাই আর স্কয়ার, তোমার আসবে হচ্ছে ক্ষেত্রফল 2 পাই আর ইনটু সাপোজ 2 পাই আর হচ্ছে পরিধি, দেন এল হচ্ছে দৈর্ঘ্য, এরকম হচ্ছে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র আসবে। কিন্তু তুমি যদি ওই টিস্যু রোলটার যে টিস্যু পেপার গুলো আছে সবগুলো করে ফেলো, তাহলে কিন্তু তোমার কাছে অনেক বিশাল একটা ক্ষেত্রফল চলে আসবে, তাই না? তো এরকমই হয়, যখন তুমি একটা বড় জিনিসকে ক্ষুদ্রাকার ভাবে ভাগ করো বা ক্ষুদ্র ওয়েতে ভাগ করে ফেলো, তখন আসলে ক্ষেত্রফল বৃদ্ধি পায়। আমাদের প্রায় শেষের দিকে চলে আসছি। একটি বস্তুকণার মোট শক্তি এর স্থির ভরের শক্তির দ্বিগুণ, ঠিক আছে? একটি বস্তুকণার মোট শক্তি এর স্থির ভর শক্তির কত, দ্বিগুণ। তো এই অঙ্কটা করতে হলে আমাদের আসলে একটা সূত্র জানতে হবে, সেটা হচ্ছে এম সি স্কয়ার সমান সমান সাপোজ
টি প্লাস এম নট সি স্কয়ার, এরকম একটা ফর্মুলা আছে। আর এখান থেকে আরো একটা ভাবে তোমরা অঙ্কটা করতে পারো যে সাপোজ ই সমান সমান সাপোজ এম সি স্কয়ার ইজ ইকাল টু, এই এম মানে কি জানো, এম হচ্ছে যখন আলোর বেগে একটা বস্তু যায়, তাই না, তখন এম কিন্তু আর এম থাকে না, তখন কিন্তু দৈর্ঘ্য সাপোজ ভর বৃদ্ধি পায়, তাই না। তো তখন হচ্ছে এম নট ডিভাইডেড বাই এম নট ইজ ইকাল টু রুট ওভার 1 মাইনাস ডিভাইডেড বাই বি স্কয়ার ডিভাইডেড বাই সি স্কয়ার, এরকম কিছু একটা আছে, মানে এরকম কিছু একটা আসে তখন। সো আলটিমেটলি এই জিনিসগুলোকে আমরা কম্বাইন করব, যে তোমাকে বলা আছে যে এটা হচ্ছে মোট শক্তি, এটা মোট শক্তি, সো স্যাড, একটু 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 হ্যাঁ, এটা হচ্ছে মোট শক্তি, আর এটা হচ্ছে আমাদের স্থির ভরের শক্তি। তার মানে তোমাকে বলা আছে এম সি স্কয়ার সমান সমান 2 ইন্টু এম নট সি স্কয়ার, এবং আমরা জানি একটা বস্তু যখন প্রায় আলোর কাছাকাছি বেগে যায় তখন এম কে ভাঙানো যায় কিভাবে, এম ডিভাইডেড বাই 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার ইন্টু সি স্কয়ার ইন্টু 2 এম নট সি স্কয়ার। সো এই এম নট সি স্কয়ার এম নট সি স্কয়ার কাটা যায়, দেন তুমি যদি এই পার্টটাকে নিয়ে ক্যালকুলেট করো, 1 বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার ইজ ইকাল টু 2, তার মানে 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার ইজ ইকাল টু হাফ, দেন এ স্কয়ার করে দিলে তোমার থাকতেছে কত বলো, এ স্কয়ার করে দিলে তোমার থাকতেছে ওই সাইডে 1/4, দেন ভি স্কয়ার বাই সি স্কয়ার সমান সমান 1 মাইনাস 1/4 মানে 3/4, দেন তুমি যখন রুট করে দিবা তখন তোমার অ্যানসার আসতেছে √3/2, ঠিক আছে। সো সি গুণ করে দিলে আলটিমেটলি ভি সমান সমান আসতেছে সি √3/2 ইনটু সি, √3/2 ইনটু কি সি। সো আই গেস আমরা এটুকু বুঝতে পারছি। দেন আমাদের কাছে মাত্র 3টা অঙ্ক আছে। 13 নম্বর প্রশ্ন, এখানে বলা আছে যে এম ভরের একটি বস্তু একটি আনুভূমিক স্প্রিং এর সাথে সংযুক্ত আছে, ওকে নাইস। স্প্রিংটি এই পরিমাণ প্রসারিত করে ছেড়ে দেওয়া হলে এটি টি পর্যায়কাল নিয়ে ঘর্ষণহীন তলে স্পন্দিত হতে থাকে, ঠিক আছে। যদি বস্তুর ভর 4m করা হয় তবে নতুন পর্যায়কাল কত হবে, ঠিক আছে। সো এটা করার জন্য আমাদের একটা মাত্র সূত্র জানতে হয়, সেটা হচ্ছে t সমান সমান 2 পাই রুট ওভার m বাই k, t সমান সমান কি 2 পাই রুট ওভার m বাই k, এবং এখান থেকে খুব ইজিলি বলা যায় যে t সমানুপাতিক রুট ওভার m, তাই না, t সমানুপাতিক রুট ওভার m, এবং এটার মানে কি, এটার মানে হচ্ছে t1 সাপোজ জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি যে t1 সাপোজ t1 ইজ ইকুয়াল টু হবে k ইনটু রুট ওভার m1, আর t2 ইজ ইকুয়াল টু হবে k ইনটু রুট ওভার m2। এটা হচ্ছে অন্য কে, এই কে আর এই কিন্তু সেম না, এই কে আর এই কে সেম না। সো এই সমানুপাতিক পার্টটা থেকে হচ্ছে এইভাবে বলা যায় কাইন্ড অফ, যে t সমানুপাতিক রুট ওভার m মানে t1 ইজ ইকুয়াল টু k প্রাইম ইনটু রুট ওভার m, আর t2 ইজ ইকুয়াল টু k প্রাইম ইনটু রুট ওভার m2, ঠিক আছে। দেন যদি তুমি এটাকে ডিভাইড করে দাও তাহলে তুমি একটা জিনিস পেয়ে যাবে, সেটা হচ্ছে t1 বাই t2 ইজ ইকুয়াল টু রুট ওভার m1 বাই রুট ওভার m2। সো এই জিনিসটা আমরা কেন করলাম, এই জিনিসটা আমরা এই কারণে করলাম, যে কোনো সমানুপাতিককে, যে কোনো সমানুপাতিক অঙ্কে অ্যাপ্লাইয়ের অন্যতম ওয়ে হচ্ছে এটা, অন্যতম ওয়ে হচ্ছে এটা, যে তুমি ডিভাইড করে t সমানুপাতিক রুট ওভার m মানে t1 ডিভাইডেড বাই t2 ইজ ইকুয়াল টু রুট ওভার m ডিভাইডেড বাই রুট ওভার m2 হবে, ঠিক আছে। সো t1 হচ্ছে t ছিল, আর t2 আমরা ধরলাম t প্রাইম, m1 হচ্ছে m ছিল, আর m2 হচ্ছে আমার রুট ওভার 4m, ওকে। সো আলটিমেটলি রুট ওভার m কাটা গেলে এখানে থাকে হাফ। সো আলটিমেটলি কি দাঁড়ায় যে t বাই t প্রাইম ইজ ইকুয়াল টু হাফ, অর্থাৎ t প্রাইম ইজ ইকুয়াল টু ক্রস গুণ করে দিলে 2t অ্যান্সার চলে আসে। খুব ইজিলি অঙ্কটা পারা যাচ্ছে, ঠিক আছে। এবং এই জিনিসগুলো তোমাকে দেখেই বুঝতে হবে, এগুলো অঙ্ক করা যাবে না, যে t সমানুপাতিক রুট ওভার m মানে তোমার m যদি 4 গুণ হয়, m যদি 4 গুণ হয়, 4 এর রুট করলে কত থাকে 2, t হবে 2 গুণ, ঠিক আছে। এটা জাস্ট এইভাবে ভাবতে হবে, এত অঙ্ক করার টাইম পাবা না। দেন পরের কোশ্চেনটা, একটি সুতার একটি প্রান্তে বস্তুকে বেঁধে উলম্বভাবে বৃত্তাকার পথে ঘোরানো হলো, or just happen কাজ করতেছে, হ্যাঁ ঠিক আছে। তো বৃত্তাকার পথে ঘোরানো হলো, বৃত্তাকার পথে ঘোরানো হলো, বৃত্তের সর্বোচ্চ বিন্দুতে হচ্ছে বেগ এত দেওয়া আছে, বৃত্তের সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিন্দু সুতার টান কিরকম হবে এটা হচ্ছে বের করতে বলতে। সো এটা করার জন্য প্রথমে আমরা একটা বৃত্ত আঁকি। সো বৃত্তের সর্বোচ্চ বিন্দু এটা, সর্বনিম্ন বিন্দু এটা। সো
এখন এখানে টান কাজ করতেছে এই বরাবর, সাপোজ এই বরাবর টান কাজ করতেছে, এমজি কাজ করতেছে এই বরাবর, ঠিক আছে। আবার নিচের দিকে যদি ক্যালকুলেট করো, টান কাজ করতেছে এই বরাবর, এমজি কাজ করতেছে নিচের বরাবর, ঠিক আছে। এবং এই টান আর এমজি যোগ হয়ে আমরা ধরি হচ্ছে কেন্দ্র বিমুখী বল বলতে একটা বল আছে, যে বলটা হচ্ছে কেন্দ্রমুখী বলের সমানই ম্যাথমেটিক্যালি, এটা সমান, ঠিক আছে। আর ইকুয়াল ভাবে এখানেও সেম, কেন্দ্র বিমুখী বল বলতে একটা জিনিস আছে যেটা হচ্ছে আলটিমেটলি কেন্দ্রমুখী বলের সমান। ওকে, আলটিমেটলি এখান থেকে জিনিসটা কি দাঁড়াচ্ছে একটু বুঝি আমরা। জিনিসটা কি দাঁড়াচ্ছে, এই উপরের পার্ট থেকে তুমি সূত্র পাবা টি প্লাস এম জি সমান সমান কেন্দ্রমুখী বলের যে ফর্মুলা এম ভি স্কোয়ার বাই আর, ভি স্কোয়ারের জায়গায় যদি এটা বসায় দাও তাহলে এম 3জি আর, আর কাটা গেলে থাকে 3mg। ওকে, আর দেন আরেকটা স্টেপ করলে টি সমান সমান আসে 2mg। ওকে, আর নিচে যদি তুমি সেম ভাবে করতা, সবচেয়ে ভুল অ্যাপ্লিকেশনটা যেটা সবাই করবে, যে টি একদিকে এমজি আরেক দিকে, তার মানে টি মাইনাস এমজি ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর, এম ভি স্কোয়ার বাই আর। এখন ভি তো দেওয়াই আছে, কত দেওয়া আছে 3mg দেওয়া আছে, সো আলটিমেটলি এখান থেকে ক্যালকুলেট করলে তোমার আসবে 4mg, অর্থাৎ টি আর টি প্রাইমের যে অনুপাত সেটা হবে হচ্ছে 1:2। এটা করা যাবে না, এটা করা যাবে না, কারণ কি জানো, কারণ এই যে ভিটা আমরা ইউজ করছি এই পয়েন্টে বস্তুটা যখন ছিল তখন ভি ছিল √3gr, কিন্তু এই পয়েন্টে কিন্তু বেগ বৃদ্ধি পাবে, এই পয়েন্টে কিন্তু ভি থাকবে না, তখন ভি প্রাইম হয়ে যাবে এবং তোমাকে এই ভি প্রাইমটা বের করে নিতে হবে। এটা বের করে নেওয়ার ওয়ে কি, এটা বের করে নেওয়ার ওয়ে, এই পয়েন্টে বস্তুটার মধ্যে গতিশক্তিও আছে প্লাস উচ্চতা থাকার কারণে বিভব শক্তিও আছে, কিন্তু এই পয়েন্টে পুরাটুকুই কি গতিশক্তি, তার মানে এই পয়েন্টের হাফ এম ভি স্কোয়ার প্লাস এম জি এইচ, এইচ কত বলতো, এইটুকু হচ্ছে আর, আর এইটুকু হচ্ছে আরেকটা আর, তাই না। তো এইচ হচ্ছে 2r সমান সমান হাফ এম ভি প্রাইমের স্কোয়ার। কথা কি বুঝতে পারছি? এবং এখান থেকে তুমি যখন ক্যালকুলেট করবা তখন হাফ এম ভি স্কোয়ারের মানটা আসবে কত দেখো তো, 3gr থাকবে, সো এম 3/2 হ্যাঁ 3/2 mgr আসবে, আর সাথে আছে 2mgr ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। ওকে, দেন পরের লাইন তুমি যদি আরেকটা লাইন করো, সেখানে দেখবা 3/2 আর 2 যোগ করলে তোমার থাকে 7/2, 7/2 mgr সমান সমান হাফ এম ভি স্কোয়ার। সেখান থেকে খুব ইজিলি তুমি বলতে পারতেছো ভি স্কোয়ার সমান সমান 7gr। সো এইখানে হচ্ছে ভি স্কোয়ার মান এইটা অ্যাপ্লাই করতে হবে। সো এই লাইনগুলো সম্পূর্ণ কাটা, এই লাইনগুলো কোনো কাজের না। তো ভি স্কোয়ার মান তুমি যদি 7gr অ্যাপ্লাই করো, এখান থেকে আসবে 7mg, আর কাটা যাবে, আর এই এমজিটা ওই পাশে যদি চলে যায় তখন একটা এমজি এক্সট্রা অ্যাড হয়ে যাবে, 8mg। সো 8mg আর 2mg অনুপাত করলে কত অ্যান্সার আছে, 1:4। সো এটা হবে হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি আমরা বুঝতে পারছি, একটু টাফ অঙ্ক, এটা হচ্ছে রিটেনে আসার মতো অঙ্ক, সাধারণত এমসিকিউ এ দেয় না, এমসিকিউ দিলেও তোমার টাইম নষ্ট করার জন্য দিবে, ঠিক আছে। তো এখানে একটু কারেকশন করে দিই, এগুলো হচ্ছে সব ওহম, এগুলা হচ্ছে ওহম, ঠিক আছে। তো বলছি কি 6 ওহম এবং 12 ওহম মানে দুটি রোধ সমান্তরালে সংযুক্ত আছে। তো এই যে একটা 6 ওহম, এই যে একটা 12 ওহম, 6 আর 12। এখন কথা হচ্ছে এই সমান্তরাল সংযোগের সাথে 4 ওহম মানের রোধ বোধ হয়ে গেছে, এটা রোধ, এবং 24 ভোল্টের ব্যাটারি সিরিজে মানে শ্রেণীতে সংযুক্ত আছে। ওকে নাইস, কোনো সমস্যা নাই। এই হচ্ছে আমাদের সার্কিটটা। তো এখন বলছে যে উক্ত সংযোগে 6 ওহম যে রোধটা আছে, মানে এই যে রোধটা আছে, এই রোধের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাবে, কি পরিমাণ কারেন্ট যাবে এটা আমাকে বের করতে হবে। তো খুবই ইজি একটা অঙ্ক, এবং এই সব অঙ্ক সলভ করার সবচেয়ে প্রথম স্টেপ কি সেটা আমরা বেশিরভাগই জানি, যে আমাকে তুল্য রোধ বের করতে হবে, ঠিক আছে, তুল্য রোধ বের করতে হবে। তো তুল্য রোধ বের করার জন্য প্রথমে আমাকে সমান্তরালটা সলভ করতে হবে। সমান্তরাল সলভের জন্য আমাদের বড় একটা সূত্র আছে 1/r = 1/r1 + 1/r2, এটা আমরা অ্যাপ্লাই করতে পারি। যেটা অ্যাপ্লাই বাদেও আমাদের কাছে আরো একটা শর্টকাট সূত্র আছে, সেটা হচ্ছে যে উপরে লসাগু 6 আর 12 এর লসাগু কত 12, দেন 6 দ্বারা 12 কে ভাগ করো থাকে কত 2, 12 দ্বারা 12 কে ভাগ করো থাকে কত 1, 12/3 মানে কত 4। সো তুল্য রোধ কত এইটুকুর 4, আর এই 4 আর 4 যোগ করলে টোটাল তুল্য রোধ কত আসে
সরি ই ইকুইভ্যালেন্ট লিখছি, এটা আর ইকুইভ্যালেন্ট হবে। তো 4 আর 4 যদি যোগ করা হয় কত আসে তুল্য রোধ? 8 আসে। 4 + 4 = 8। সো এটুকু কি বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছি। সো I = V/R ইকুইভ্যালেন্ট = V এর মান 24 আর তুল্য রোধ 8 = 3। কত আসে I আসে 3। সো এইবার আমরা কি করব? এইবার আমরা যেটা করতে পারি, ডাইরেক্টলি কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে পারি, যে 6 ওহম রোধের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট I1 হবে R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইনটু I। ঠিক আছে, ইনটু I। R2 কত? R2 আমার 12, যার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে সেটা না, সেটা বাদে আরেকটা যেটা আছে সেটা এখানে বসাইতে হবে। তো এখান থেকে তোমার নিচে 18, উপরে থাকে 36, ভাগ করলে অ্যান্সার 2। ঠিক আছে, তো এইটা ক্যালকুলেটর অনেক অনেক ওয়ে আছে, এটা বাদেও তুমি মনে মনে কিভাবে ক্যালকুলেট করতে পারো? তুমি মনে মনে ক্যালকুলেট করবে এইভাবে, যে সাপোজ এখানে যে রোধ আছে বা এখানে যে রোধ আছে এর ডাবল রোধ কোথায় আছে? এখানে। কথাটা আরেকবার ট্র্যাক করো, এখানে যে রোধ আছে তার ডাবল রোধ কোথায় আছে? এখানে। তার মানে এখানে যে কারেন্ট আছে তার ডাবল কারেন্ট থাকবে এখানে। তার মানে এখানে যদি কারেন্ট x হয়, এখানে কারেন্ট হবে কত? 3x, তাই না? সরি 2x, ডাবল মানে 2x। তার মানে টোটাল কারেন্ট হওয়ার কথা 3x, আর এই টোটাল কারেন্ট কার সমান? 3 এর সমান। তার মানে 3x = 3 যদি আসে, তার মানে x = আসবে 1। তার মানে নিচের মধ্যে দিয়ে যাবে কারেন্ট 1, উপরে যাবে কারেন্ট 2। এখানে যে কারেন্ট, এখানে তার ডাবল কারেন্ট। ঠিক আছে, এই জিনিসগুলো মনে মনেও ক্যালকুলেট করা যায়, কিন্তু এটা খুব প্র্যাকটিসের ব্যাপার। তোমার প্র্যাকটিস যদি ভালো হয় তোমরা এই ওয়ে ফলো করতে পারো। প্র্যাকটিসে যদি একটু ঘাটতি থাকে বা যদি এই অধ্যায় কম দখলে যদি কম থাকে, সেই ক্ষেত্রে ডাইরেক্ট কারেন্ট ডিভাইডার রুল। ওকে, কোনো সমস্যা নেই। তো আই গেস আমরা এটুকু বুঝতে পারছি। মোটামুটি স্ট্যান্ডার্ড একটা কোশ্চেন ছিল। আর এখন হচ্ছে আমাদের তোমাদের এক আপু হচ্ছে, মিথিলা আপু, সে হচ্ছে তোমাকে বায়োলজি পড়াবে। সো খুব লেন্দি ক্লাস না, অনেক শর্ট একটা ক্লাস হবে, কারণ জানোই যে বায়োলজি আসলে খুব বেশি কিছু বোঝানোর নাই। এখানে হচ্ছে মেইন কয়েকটা কোর পয়েন্ট থাকে, সেগুলো বললে আই গেস এনাফ। সো আমরা পরের ক্লাসে ধীরে ধীরে শিফট করি। আশা করি শেষ পর্যন্ত সবাই দেখবা। এটিপি সিনথেসিস কোষের কোথায় থাকে? এটিপি সিনথেসিস থাকে কোষের মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে ডিম্বাকার কিছু কিছু ভেসিকল থাকে। এই ভেসিকলের মধ্যে এটিপি সিনথেসিস এনজাইমগুলো জমা থাকে। তাই এটিপি সিনথেসিস কোষের কোথায় থাকে, এর অ্যান্সার হবে মাইটোকন্ড্রিয়া। নিষিক্ত ডিম্বাণু কিসে পরিণত হয়? নিষিক্ত ডিম্বাণু কিসে পরিণত হয়, এটা আসলে এর সঠিক কোনো অ্যান্সার এই প্রশ্নের অপশানে দেওয়া নাই। এটা হচ্ছে একটা ব্ল্যাঙ্ক অ্যান্সার কোশ্চেন। যখন কোনো ফলের পরাগায়ন ঘটে, তখন যে ফার্টিলাইজেশনের পরে এর যে গর্ভাশয়, সে ফুলের গর্ভাশয়টা ফলে পরিণত হয়, গর্ভাশয়ের আবরণ ফলত্বকে, এবং ডিম্বকটা বীজে পরিণত হয়। আর ডিম্বকের ভিতরে যে ডিম্বাণু থাকে, সেই ডিম্বাণুটা ভ্রূণে পরিণত হয়। তাই এই প্রশ্নের অ্যান্সার হবে আসলে ভ্রূণ। যেহেতু অপশানে ভ্রূণ নাই, তাই এটা হচ্ছে একটা ব্ল্যাঙ্ক অ্যান্সার কোশ্চেন। অবাধ শ্বসনে 1 অণু গ্লুকোজ থেকে কয় অণু ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়? অবাধ শ্বসনে 1 অণু গ্লুকোজ থেকে 2 অণু ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। অক্সিজম কোন অঙ্গাণুর অংশ? অক্সিজম হচ্ছে মাইটোকন্ড্রিয়ার অংশ। এই অংশটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে থাকে। অঙ্কুরোদ্গমের সময় বীজ কোন প্রক্রিয়ায় পানি শোষণ করে? অঙ্কুরোদ্গমের সময় বীজ ইমবাইবিশন প্রক্রিয়ায় পানি শোষণ করে, কারণ কলয়েড জাতীয় পদার্থগুলো ইমবাইবিশনের মাধ্যমে পানি শোষণ করে। সালোক সংশ্লেষণের রঞ্জক পদার্থগুলো কোথায় থাকে? সালোক সংশ্লেষণের রঞ্জক পদার্থ থাকে ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েড মেমব্রেনে। এর মধ্যে থাকে, এই রঞ্জক পদার্থগুলোর মধ্যে আছে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিড, জ্যান্থোফিল। ফ্লোয়েমের কোন উপাদানটি মৃত? এখানে ফ্লোয়েম ফাইবার উপাদানটি মৃত, কারণ এর সাথে যে অন্যান্য অপশানগুলো আছে, সঙ্গী কোষ, এখানে নিউক্লিয়াস আছে এবং একাধিক নিউক্লিয়াস থাকে। ফ্লোয়েম প্যারেনকাইমায় নিউক্লিয়াস থাকে এবং সিবনলেও নিউক্লিয়াস থাকে। একমাত্র ফ্লোয়েম ফাইবারে কোনো নিউক্লিয়াস থাকে না, বিধায় ফ্লোয়েম ফাইবারকে মৃত কোষ বলা হয়। কোষ বিভাজনের কোন উপদশায় সমসমস্ত ক্রোমোজোমের মধ্যে সিন্যাপসিস ঘটে? এখানে হচ্ছে এটার অ্যান্সার হবে জাইগোটিন, কারণ জাইগোটিনে হচ্ছে সিন্যাপসিস হয়, প্যাকাইটিনে হচ্ছে ক্রসিং ওভার হয়, ডিপ্লোটিনে হচ্ছে প্রান্তীয়করণ হয়, লেপ্টোটিনে ক্রোমোমিয়ার দেখা যায়। নিচের কোন পর্বের প্রাণী ইউসিলোমেট নয়? এখানে ইউসিলোমেট হচ্ছে বলতে বোঝায় যাদের সিলোম পূর্ণাঙ্গভাবে তৈরি হয়েছে।
এখানে অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মলাস্কা এই তিনটারই পূর্ণাঙ্গ সিলম তৈরি হওয়ার কারণে এগুলো সবগুলোই ইউসিলোমেট। কিন্তু এখানে নেমাটোডা হচ্ছে সিউডোসিলোমেট। এখানে সিলমের মতো অংশ তৈরি হয় কিন্তু সেটাকে আসলে প্রকৃতপক্ষে সিলম বলা যায় না, তাই এটাকে বলা হয় সিউডোসিলোমেট। ভ্রূণীয় মেসোডার্ম থেকে কোন অঙ্গটি গঠিত হয়? ভ্রূণীয় মেসোডার্ম থেকে গঠিত হয় কঙ্কালতন্ত্র এবং রক্ত সংবহন তন্ত্র। এপিডার্মিস এবং স্নায়ুতন্ত্র গঠিত হয় এক্টোডার্ম থেকে। এপিডার্মিস পেশিতন্ত্র গঠিত হয় এক্টোডার্ম থেকে। পৌষ্টিকতন্ত্র এবং শ্বসনতন্ত্র গঠিত হয় ডার্ম থেকে। আর কঙ্কালতন্ত্র রক্ত সংবহন তন্ত্র গঠিত হয় ভ্রূণীয় মেসোডার্ম থেকে। কাপফার সেল কোন অঙ্গে থাকে? কাপফার সেল আসলে ম্যাক্রোফেজ হচ্ছে টিস্যুতে অবস্থিত শ্বেত রক্তকণিকা। যকৃতে অবস্থিত শ্বেত রক্তকণিকা যেগুলো হচ্ছে শ্বেত রক্তকণিকার থেকে আকারে বড় হয় সেগুলোকে বলে হচ্ছে কাপফার সেল। এই কাপফার সেলগুলো হচ্ছে যকৃতে থাকে এবং এটা শ্বেত রক্তকণিকার যেসব ফাংশন আছে সেগুলো হচ্ছে পালন করে। মানবদেহে নিউক্লিয়াসবিহীন কোষ কোনটি? মানবদেহে নিউক্লিয়াসবিহীন কোষ হচ্ছে লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকার প্রধান প্রোটিন কোনটি? লোহিত রক্তকণিকার মূল উপাদান হচ্ছে হিমোগ্লোবিন, যেটা রক্ত সংবহনে সাহায্য করে। এই হিমোগ্লোবিনের আবার দুইটা অংশ আছে, একটা হচ্ছে হিম আর একটা গ্লোবিন। হিমটা মূলত হচ্ছে আয়রন, যেটা অক্সিজেনের সাথে বাইন্ড করে, আর গ্লোবিন হচ্ছে প্রোটিন অংশ। এই গ্লোবিন যে প্রোটিনটা আছে, এই গ্লোবিন প্রোটিনটা আসলে গোলাকার, যার কারণে এটাকে হচ্ছে গ্লোবিউলিনও বলা হয়। তাই লোহিত রক্তকণিকার প্রধান প্রোটিন কোনটি? এটাই হবে হচ্ছে গ্লোবিন। ঘাসফড়িংয়ের দেহের উভয় পার্শ্বে মোট কতটি স্পাইরাকল থাকে? ঘাসফড়িংয়ের দেহের উভয় পার্শ্বে মোট 10 জোড়া বা 20টি স্পাইরাকল থাকে। কোনটি হাইড্রার প্রজননের পদ্ধতি নয়? হাইড্রার প্রজননের পদ্ধতি নয় হচ্ছে স্পোরুলেশন। হাইড্রা বিভাজন, যৌন জনন, মুকুলোদ্গম 3 পদ্ধতিতেই প্রজনন সম্পন্ন করে, শুধুমাত্র স্পোরুলেশনের মাধ্যমে কোনো প্রজনন করে না। থ্যাংক ইউ।